করতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আজকের টপিক আমি হিস্ট্রিতে যাচ্ছি না, ওগুলো তো আমি পরে এলটিতে হবে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পেশেন্টটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যেটা তোদের 5-এ বলেছিলাম, সেই পেশেন্টটা সিটি স্ক্যান করতে চলে গেছে, তাই পেট ফাঁকা। তাই এটা ম্যালিগনেন্ট পেশেন্টকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু ম্যালিগনেন্ট ইটিওলজিকে পেশেন্টকে আনা হয়েছে। তো এখানে হিস্ট্রি বা কি করে আমি প্রভিশনাল ডায়াগনোসিসে পৌঁছলাম সেটাতে আমি যাচ্ছি না, সেটাও এলটিতেই পড়ানো হবে। তো দিস ইজ দ্য কেস অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন প্রবাবলি ডিউ টু ম্যালিগনেন্ট ইটিওলজি ডিউ টু গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা, এইভাবে বলতে হবে। তো এটা গেল প্রভিশনাল ডায়াগনোসিস। এবার নেক্সট আসছে এক্সামিনেশন, যেটা বলার জন্য। তাহলে অ্যাবডোমিনাল এক্সামিনেশন হচ্ছে কি গ্যাস্ট্রিক আউটলেট, যদি বলে এক্সামিনেশন কি, তো বলবে কি কি এক্সামিনেশন করতে হবে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। সেম অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনাল এক্সামিনেশন তাহলে কিছু কিছু লং কেসের কমন পার্ট কি কি, কোন কোন এক্সামিনেশন? অবস্ট্রাকটিভ জন্ডিস, সেম অ্যাবডোমিনাল এক্সামিনেশন। সেকেন্ড হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সেম একই। আর তারপর হচ্ছে ইনসেশনাল হার্নিয়া, সেটাও হচ্ছে কি সেম, শুধু কোন কোন জায়গাতে ডিফারেন্সটা কি, কমন পয়েন্ট হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন কিভাবে করতে হয়, এটা যদি জানা থাকে বাকিগুলো হয়ে যাবে। কেমন কি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তাহলে এক্সট্রা কি করতে হয় অবস্ট্রাকটিভ জন্ডিসের থেকে, সেটা হচ্ছে কি তোকে সাবকাশন স্প্ল্যাশ আর অস্কাটো পারকাশনটা করতে হয়, এটা গেল। ইনসেশনাল হার্নিয়াতে এক্সট্রা কি করতে হয়, ইনসেশনালতে যে স্কার লাইনটা থাকে সেটাকে একটু ডেসক্রিপশন দিতে হয়, যেটা মিড লাইন স্কার ইজ প্রেজেন্ট এত সেন্টিমিটার, এটা দেখতে হয়। আর হেড রাইজিং লেগ রাইজিং টেস্ট করে দেখে নিতে হয় যে তোর হচ্ছে কি এটা প্যারাইটাল সোয়েলিং নাকি ইন্ট্রা অ্যাবডোমিনাল সোয়েলিং। আর হচ্ছে কি ফিঙ্গার ইনসানুয়েশন টেস্ট করে দেখতে হয় যে কতটা গ্যাপ আছে, এটাই। বাকি কিন্তু রেস্ট অ্যাবডোমিনাল এক্সামিনেশন সব সমান। তাহলে আজকে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করা থাকলে 3টে লং কেসের এক্সামিনেশন করা হয়ে যাবে। শুধু আমি এখানে তো গ্যাপটা দেখাতে পারবো না ইনসেশনাল হার্নিয়া, তো যদি দেখি যদি ওয়ার্ডে পেশেন্ট থেকে আমি খুঁজে দেখবো, আদারওয়াইজ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আর অবস্ট্রাকটিভ জন্ডিস সেটা হয়ে যাবে। ম্যাম কি পড়িয়েছিল অবস্ট্রাকটিভ জন্ডিসের অ্যাবডোমিনাল এক্সামিনেশন দেখিয়েছিল? শুধু থিওরিটুকু এটা পড়িয়েছিল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনাল এক্সামিনেশন কিন্তু ব্রেস্ট এক্সামিনেশন কালকে যেরকম হলো, যেখানে শুধু ছিল ইন্সপেকশন আর প্যালপেশন, কিন্তু অ্যাবডোমিনাল এক্সামিনেশন কিন্তু 4টে পার্টই ইম্পর্টেন্ট: ইন্সপেকশন, প্যালপেশন, অসকালটেশন, পারকাশন এন্ড অসকালটেশন। তাহলে ফার্স্ট হচ্ছে কি ইন্সপেকশন। তাহলে ইন্সপেকশনে কিভাবে করতে হবে, ফার্স্ট হচ্ছে পেশেন্টের একটা, যেরকম তোর যে কোনো এক্সামিনেশনে একটা কনসেন্ট নিয়ে রাখবি যে বাবা আমি একটু আপনার পরীক্ষা করছি, আপনি একটু যদি আমার অসুবিধা হয় আমাকে বলবেন, ব্যথা লাগলে বলবেন, এটা প্রথমে বলে দিবি। দেন স্টার্ট হচ্ছে গিয়ে তোর ইন্সপেকশন দিয়ে। তাহলে ইন্সপেকশনে পেশেন্টের পজিশন কি হবে, পেশেন্ট এবং সুপাইন পজিশনে থাকবে, হাত দুটো জাস্ট বডির পাশে এরকম নিউট্রাল পজিশনে থাকবে, ঠিক আছে। দেন ইন্সপেকশনে কি কি পয়েন্টস আমি দেখবো, ফার্স্ট হচ্ছে কি অ্যাবডোমেনের কন্ট্রোলটা কিরকম, যে অ্যাবডোমেনের কন্ট্রোল বা শেপ অফ দ্য অ্যাবডোমেন কিরকম। আইদার অ্যাবডোমেন হতে পারে এরকম ফ্ল্যাট হতে পারে, ঠিক আছে, বা এরকম দেখ একটা কনকেভিটি আছে, বা আরেকটা কি হতে পারে এরকম ডিস্টেন্ডেড আছে। তো ফ্ল্যাট হচ্ছে কি নর্মাল অ্যাবডোমেনের শেপ, স্ক্যাফয়েডও নর্মাল বলতে পারিস, কিন্তু এটা মানে ইন্ডিকেট করে যে অ্যাবডোমিনাল কন্টেন্ট কিছুই নেই, পেট একদম ঢাকা। তাহলে আইদার নর্মাল বা স্ক্যাফয়েড হয় নর্মাল ম্যাক্সিমাম পেশেন্টের। কিন্তু যদি দেখা যায় এরকম ডিস্টেন্ডেড ডোম শেপেড হয়, তাহলে কি ইন্ডিকেট করে, তাহলে সেটা ইন্ডিকেট করে কোনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে কিনা। মানে ঘুড়ি থাকতে পারে, সেটা আলাদা কথা, সেইটা বলছি না। সেটা হচ্ছে মেইনলি লোয়ার অ্যাবডোমেনে তুই ফিল করে বুঝতে পারবি অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড উইথ টেন্স, টাইট হয়ে আছে, তাহলে ইন্ডিকেট করে কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্ট হ্যাজ ইনক্রিজ। তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্ট তো গাট আছে, তো গাটে অবস্ট্রাকশন হলে সেটা হবে। তাহলে এই পেশেন্টটা কিরকম, আইদার নর্মাল না হলে স্ক্যাফয়েড নাকি ডিস্টেন্ডেড, কোনটা কোন ভ্যারাইটিটা এখানে স্ক্যাফয়েড। তো অ্যাবডোমেন ইজ স্ক্যাফয়েড ইন শেপ। দেন আসবে যে আম্বেলিকাস, নেক্সট পয়েন্ট চলে যাবে আম্বেলিকাস। আম্বেলিকাসের নর্মাল পজিশন কোথায়, এটা জাইফয়েড প্রসেস আর এদিকে সিমফাইসিস পিউপিসের, এটা হচ্ছে কি এই যে জাইফয়েড প্রসেস আর সিমফাইসিস পিউপিসের মিড পয়েন্টে, তাহলে সেটা মিড পয়েন্টই আছে, সেন্ট্রালি আছে। তো তোর হচ্ছে আম্বেলিকাস ইন সেন্ট্রাল ইন পজিশন। দেন অনেক সময় আম্বেলিকাসটা কি হয়, ইনভার্টেড হয়, ইভার্টেড হয়। ইনভার্টেড মানে কি, দেখ এটা ভেতরের দিকে ঢুকে গেছে মনে হচ্ছে। ইভার্টেড মানে কি, যদি দেখা যায় পেশেন্টের অ্যাসাইটিস আছে বা যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল কন্টেন্ট বেশি থাকে, তাহলে কি হবে না আম্বেলিকাসটা ভেতর থেকে পুশ আউট বাইরের দিকে বেরিয়ে আসবে, তখন হবে ইভার্টেড। তো এই পেশেন্টের ইনভার্টেড নাকি ইভার্টেড, ইনভার্টেড। সো আম্বেলিকাস ইজ সেন্ট্রাল ইন পজিশন অ্যান্ড ইনভার্টেড। দেন ইন্সপেকশনে কি আসবে, নেক্সট আর কি পয়েন্টস আসবে, এরপরে আসবে তোর মানে স্কিনের চেঞ্জেস, এগুলো বলার আগে তোকে বলে দিতে হবে যে মুভমেন্টস। তাহলে মুভমেন্টস কি কি রকমের মুভমেন্টস অ্যাবডোমেনে হয়। অ্যাবডোমেনে ফার্স্ট মুভমেন্টস হচ্ছে গিয়ে উইথ দ্য রেসপিরেশন মুভ করছে, কিভাবে অ্যাবডোমেনটা মুভ করছে।
কেন এটা ইম্পর্টেন্ট? কারণ কি দেখা যায় কোনো পেশেন্টে মনে করো এখানে একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, বা এখানে হয়েছে কি রাইট আপার কোয়াড্রেন্টে অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়েছে, তাহলে কি হয়, প্রথমে অর্গানগুলো ইনভলভ হয়, ইনফ্লেমেশন হয়, দেন তারা কি করে, যখন ইনফ্লেমেশনটা খুব হেভি হয়ে মানে সিভিয়ার হয়, তখন কি করে না, উপরে প্যারাইটাল পেরিটোনিয়ামটা ইনভলভ হয়। আর প্যারাইটাল পেরিটোনিয়ামে যখন ইনভলভমেন্ট হবে, মানে ভিসেরাল পেরিটোনিয়াম থেকে ইনফ্লেমেশন হ্যাভ নাও স্প্রেডেড ইনটু দ্য প্যারাইটাল পেরিটোনিয়াম, তখন কি হবে, প্যারাইটাল পেরিটোনিয়াম ওই রিজিয়নে অ্যাবডোমিনাল মাসেলগুলো টট হয়ে যাবে। তাহলে ওখানে কি হবে, লোকালাইজ একটা টেন্ডারনেস বা গার্ডিং হবে। ঠিক আছে, রিজিডিটি হচ্ছে কি জেনারেলাইজড টার্ম, মানে মোটামুটি অনেকটা গোটা পেট জুড়ে রিজিডিটি হয়, গার্ডিংটা মোটামুটি লোকালাইজড হয়। তো এখানে গার্ডিং তুই এটা পাবি। তো যদি গার্ডিং থাকে মানে কি হবে, এখানে মনে করো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এখানে এক্সটার্নাল অবলিক ইন্টারনাল অবলিকগুলো টট হয়ে আছে, তাহলে এখানে যদি টট হয়ে থাকে, তাহলে যখন পেশেন্ট বাবা নিঃশ্বাস নিন ছাড়ুন, যখন নিঃশ্বাস নেবে ছাড়বে, তখন কি হবে, সমস্ত কোয়াড্রেন্টগুলো মুভমেন্টের সাথে ওপরে উঠবে নামবে, কিন্তু এই জায়গাটা কি হবে, মোটামুটি ফিক্স থাকবে। যেরকম ধরো চেস্টেও দেখেছি, কোনো জায়গায় যদি চেস্টের ট্রমা থাকে, তাহলে ওই জায়গায় চেস্ট ওয়াল মুভমেন্ট কমে যায়, বাকিগুলো নর্মাল থাকে। তাহলে এখানে দেখতে হয় অল দ্য কোয়াড্রেন্টস অফ দ্য অ্যাবডোমেন মুভিং ইকুয়ালি উইথ দ্য রেসপিরেশন অর নট। এখানে কি হচ্ছে, সব কটা কোয়াড্রেন্টই অ্যাবডোমেনে ইন্সপিরেশন বাবা শ্বাস নিন ছাড়ুন, তাহলে কি হচ্ছে, একসাথেই উঠছে নামছে, কোনো জায়গায় রেস্ট্রিকশন অফ মুভমেন্ট কোনো প্রমিনেন্ট নেই। তাহলে এটা গেল, তাহলে মুভমেন্টের মধ্যে ফার্স্ট হচ্ছে রেসপিরেটরি মুভমেন্ট, দেন আর কি মুভমেন্ট হয়, দেন আসছে কি ভিজিবল পেরিস্টলসিস আছে কি। ভিজিবল পেরিস্টলসিস মানে কি, পেরিস্টলসিস কখনো ভিজিবল হয় হয় না, কখন হয়, যখন হয় ভিগোরাস পেরিস্টলসিস, তখন হয় ভিজিবল। ভিগোরাস পেরিস্টলসিস কখন হবে, যখন কোনো জায়গাটা অবস্ট্রাকশন থাকবে, যেখানে অবস্ট্রাকশন তার প্রক্সিমাল গার্ডটা কি করবে, ভিগোরাস কন্ট্রাকশন করবে টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন, তখন কি হবে, সেখানে এত বেশি পেরিস্টলসিস হবে, তখন পেশেন্টের ওই অন ইন্সপেকশন ভিজিবল পেরিস্টলসিস দেখা যেতে পারে। তো ভিজিবল পেরিস্টলসিস কিভাবে দেখতে হবে, দুটো ওপিনিয়ন আছে, অনেকে সার্জনরা বলে যে জাস্ট উপর থেকে ফ্রন্ট থেকে এরকম ভাবে দেখতে, আরেকজন বলে যে এরকম সাইড থেকে এইভাবে দেখতে। ঠিক আছে, তাহলে সাইড থেকে তুই দেখতে পারিস, মানে ট্যানজেন্সিয়ালি এরকম ভাবে বসে চোখে একে তোর আই থাকবে অ্যাবডোমিনাল লেভেলে, আরেকবার থাকতে পারে তুই একদম ফ্রন্ট থেকে দেখছিস, দুটোই মেথডিস চলে। আর কি প্রসিডিওর বলতে হয়, যেহেতু দেখ পেশেন্টের রেসপিরেশন তো সবসময় চলছে, ভিজিবল পেরিস্টলসিস যদি থাকে তো দুটো নালিফাই হয়ে যায়, বোঝা যায় না, তো পেশেন্টকে বলতে হয় ভিজিবল পেরিস্টলসিস করার সময় যে আপনি শ্বাস নিন ছাড়ুন দেন ধরে থাকুন। ঠিক আছে, মানে অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন আমি বলবো একটু কিছুক্ষণের জন্য ধরে থাকুন, 5-6 মিনিটের ধরে থাকলে পেশেন্ট, ঠিক আছে, তো অতক্ষণ মানে জাস্ট ওই 30 সেকেন্ডের জন্য একটু ধরে থাকুন। তো ধরে থাকলে তখন কি হলো, রেসপিরেটরি মুভমেন্টটা কাট অফ হয়ে গেল, তখন তো ভিজিবল পেরিস্টলসিসটা দেখতে ইজি হয়। তাহলে কিভাবে থাকবো, আমি ধরে নিচ্ছি, আমি ফ্রন্ট থেকে দেখছি এবং ভিজিবল পেরিস্টলসিস দেখার জন্য বলবো আবার একটু নিঃশ্বাস নিন ছাড়ুন ধরে থাকুন। এই যে এখন মুভমেন্টটা চলে গেল, এবার আমি দেখবো কোনো ভিজিবল পেরিস্টলসিস আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, আবার নিই। তোদের ভিডিও করার জন্য তো পেশেন্টকে মেরে ফেলতে পারবো না, যাই হোক। নেক্সট হচ্ছে ভিজিবল পেরিস্টলসিসের কি ইন্টারফারেন্স কি হতে পারে। তুই দেখলি যে আপার অ্যাবডোমেনে কিছু ভিজিবল পেরিস্টলসিস আছে, কিছু আছে সেন্ট্রাল অ্যাবডোমেনে ভিজিবল পেরিস্টলসিস। যদি সেন্ট্রাল অ্যাবডোমেনে ভিজিবল পেরিস্টলসিস থাকে তাহলে সেটা কি ইন্ডিকেট করে, কোনো সেন্ট্রাল অ্যাবডোমেনে কি থাকে, কোন গার্ড থাকে, মেনলি স্মল গার্ড, তাহলে স্মল গার্ড অবস্ট্রাকশন কি ইন্ডিকেট করে। যদি আপার অ্যাবডোমেনে ভিজিবল পেরিস্টলসিস থাকে তাহলে দুটো জিনিস হতে পারে, তো সেটাকে দুটো প্যাথোলজি হতে পারে, আইদার স্টমাক আর আপার অ্যাবডোমেনে আরেকটা কোন অর্গান থাকে, ট্রান্সভার্স কোলন থাকে। তাহলে দুটোকে কিভাবে ডিফারেন্সিয়েট করবো যে কার অবস্ট্রাকশনের জন্য হচ্ছে। যদি স্টমাক হয়, স্টমাকের শেপটা কিরকম হয়, এইরকম, তাহলে এটা যে লেফট থেকে গিয়ে এরকম রাইট সাইডে যায়, দেন ডিওডিনাম হয়ে এদিকে জেজুনাম হয়ে যায়। সো যদি এখানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে মনে কর পাইলোরাসের কাছে, তাহলে পেরিস্টলসিসটা কোথায় হবে, ফ্রম দ্য লেফট সাইড টু রাইট সাইড। কারণ কি ও চেষ্টা করবে যে এইদিকে প্রক্সিমাল স্টমাক কন্ট্রাক্ট করার চেষ্টা করবে ওভারকাম করার জন্য। সো ইফ দ্য ভিজিবল পেরিস্টলসিস ইজ সিন ইন দ্য আপার অ্যাবডোমেন উইথ দ্য ডাইরেকশন ফ্রম লেফট টু রাইট, ফ্রম দ্য লেফট টু রাইট, তাহলে সেটা ইন্ডিকেট করে কি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। বা এটা যদি ইয়াং বাচ্চা পেশেন্ট হয় তাহলে দেখা যায় কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস, যেটা হয় কনজেনিটাল হাইপারট্রফি পাইলোরিক স্টেনোসিস, সেটাও গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। যাই হোক, আর হচ্ছে হ্যাঁ, এবারে যদি দেখা যায় যে ভিজিবল পেরিস্টলসিসটা ফ্রম দ্য রাইট টু লেফট, একদম অপোজিট ডাইরেকশন এইরকম ভাবে, তাহলে সেটা কিসের অবস্ট্রাকশন, ট্রান্সভার্স কোলন। কারণ এখান থেকে অ্যাসেন্ডিং কোলন থেকে ট্রান্সভার্স কোলন, তাহলে যদি এখানে ট্রান্সভার্স কোলনে কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে কি হবে, কন্ট্রাকশনটা কোন দিকে যাবে, ফ্রম দ্য রাইট টু লেফট। সো ইফ দ্য রাইট টু লেফট হয় তাহলে ট্রান্সভার্স কোলন, রাইট লেফট টু রাইট হয় দেন হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে ভিজিবল পেরিস্টলসিস গেল, মুভমেন্টস, ফার্স্ট রেসপিরেটরি মুভমেন্ট, দেন আছে ভিজিবল পেরিস্টলসিস, দেন আসছে কি আরেকটা মুভমেন্ট, সেটা হচ্ছে পালসেশন। পালসেশনও সেম, পেশেন্টকে বলতে হবে অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন হোল্ড দ্য ব্রেথ।
তাহলে পেশেন্টকে ওইভাবে বলে আমি বললাম যে আপনি একটু নিঃশ্বাসটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন আপনার আফটার এক্সপ্রেশন। দেন ভিজিবল পালসেশনটা কিন্তু সবসময় ট্যানজেন্সিয়ালি এইভাবে দেখতে হবে, তোর চোখ থাকবে অ্যাবডোমেনের এই লেভেলে। তাহলে ভিজিবল পালসেশনটা কখন দেখা যায়, মানে খুব লিন থিন পেশেন্টে দেখা যায়। আরেকটা কোথায় হয়, দুরকম ভিজিবল পালসেশন হয়। একটা হয় কি, একটা হচ্ছে ট্রান্সমিটেড, আরেকটা কি, দুটো টাইপের পালসেশন হয়। একটা হচ্ছে ট্রান্সমিটেড পালসেশন, আরেকটা কি ছিল রে, ভুলে গেছি। একটা ট্রান্সমিটেড আর একটা এক্সপানসাইল, সরি ঠিক, একটা হচ্ছে এক্সপানসাইল পালসেশন, আরেকটা হচ্ছে তো হচ্ছে ট্রান্সমিটেড পালসেশন। তাহলে আমি দেখ এই কথাগুলো এতগুলো কেন বলছি, কারণ আমি অ্যাজ এ হোল রিজিডিটি মানে নট অ্যাবল টু ইন্ডেন্ট অ্যাট অল। গার্ডিংটা মেনলি হয় একটু লোকালাইজড হয়, রিজিডিটিটা মেনলি হয় কি না জেনারেলাইজড হয়। শুধুমাত্র এখানে রিজিডিটি পাচ্ছিস, অন্য জায়গায় পাচ্ছিস, দেখা যায় যে গোটা রিজিডিটি ইন্ডিকেট করে জেনারেলাইজ পেরিটোনাইটিস, আর গার্ডিং ইন্ডিকেট করে লোকালাইজ পেরিটোনাইটিস। মানে কি, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ওখানে একটা গার্ডিং পেলি, দেন অ্যাপেন্ডিক্সটা পারফোরেট করে গেল, দেন গোটা অ্যাবডোমেনে স্টুলে ভরে গেল, দেন কি হলো জেনারেলাইজ পেরিটোনাইটিস হয়ে গেল, তখন তুই রিজিডিটিটা পাবি। তাহলে ইনিশিয়ালি পাবি গার্ডিং, দেন আরো অ্যাডভান্স স্টেজে এলে পাবি রিজিডিটি। বুঝে গেল? তাহলে এই ফাইন্ডিংটা আইদার সফট ইলাস্টিক নাকি গার্ডিং প্রেজেন্ট নাকি রিজিডিটি প্রেজেন্ট, এগুলো কার ফাইন্ডিংস এর আন্ডারে আসে? সুপারফিশিয়াল প্যালপেশন। ঠিক আছে, সুপারফিশিয়াল প্যালপেশনে আর কিছু ইম্পর্টেন্ট নয়। নেক্সট চলে আসছে ডিপ প্যালপেশন। ডিপ প্যালপেশনে কি, ডিপ প্যালপেশন ইজ ইকুয়াল টু চেকিং অফ অর্গানোমেগালি প্রেজেন্ট অর নট। কোনো অর্গানোমেগালি, কি কি অর্গান মেনলি ইম্পর্টেন্ট? লিভার, স্প্লিন আর কিডনি। তাহলে ফার্স্ট আসবে যে লিভার। তো লিভার কিভাবে প্যালপেট করবো? দেখ, লিভার হচ্ছে কি সবসময় রাইট কোস্টাল মার্জিনের সাথে প্যারালালি থাকে ওর ইনফিরিয়র বর্ডারটা। তো যদি লিভার গ্রো করে এইভাবে গ্রো করবে এই ডাইরেকশনে, ঠিক আছে, প্যারালাল টু দ্য রাইট কোস্টাল মার্জিন। তো আমিও স্টার্ট করবো কোথা থেকে? ফ্রম দ্য রাইট আইলিয়াক ফোসা থেকে। তো রাইট আইলিয়াক ফোসা থেকে কিভাবে প্যালপেট করা শুরু করবো? আমার ফার্স্ট হচ্ছে লোকেশন, শুধুমাত্র রাইট আইলিয়াক ফোসা নয়, রাইট আইলিয়াক ফোসা রিজনটা এতটা, কিন্তু আমাকে থাকতে হবে ল্যাটারাল টু দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। এই দেখ এখানে পেশেন্টের লিভ অ্যান্ড বলে বোঝাও যাচ্ছে, ইট ইজ দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। পেন দে, নিয়ে ঘুরছিস, হালকা দিলে অসুবিধা হবে, একটু হালকা করে দিচ্ছি। দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। তো আমার হাতটা তখনই কখনোই এইরকম ভাবে থাকবে না, আমার থাকবে ল্যাটারাল টু দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, এইভাবে। ঠিক আছে, এরপর নেক্সট আসছে যে কিভাবে প্যালপেশনটা করবো, আমরা কোন পার্ট অফ দ্য হ্যান্ড দিয়ে করবো। সবসময় বলা হয় যে সবসময় তো পামার অ্যাসপেক্ট অফ দ্য ফিঙ্গার্স দিয়ে করতে হবে, বা বেটার হচ্ছে গিয়ে এই যে রেডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার। দেখ, এটা হচ্ছে রেডিয়াল অ্যাসপেক্ট, এটা হচ্ছে আনলার অ্যাসপেক্ট, এটা রেডিয়াল অ্যাসপেক্ট। তো রেডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি স্টার্ট করবো, রাইট আইলিয়াক ফোসা থেকে স্টার্ট করবো, ল্যাটারাল টু দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস। দেন আস্ক দ্য পেশেন্ট, মুখটাকে এদিকে ঘুরিয়ে নিয়ে বলবো, বাবা একটু নিঃশ্বাস ছাড়ুন, ধরুন, ছাড়ুন। হ্যাঁ বলছি। আরেকটা জিনিস, অ্যাবডোমিনাল এক্সামিনেশনের পর ডিপ প্যালপেশন, তখন তার আগে পেশেন্টকে বলে দিতে হয় যে বাওয়েল ব্লাডার ইভাকুয়েটেড, বা এক্সামিনারকে বলে দিতে হয় যে আই হ্যাভ আস্কড দ্য পেশেন্ট টু ইভাকুয়েট বাওয়েল অ্যান্ড ব্লাডার। যদি নর্মালি এতে প্যালপেবল থাকে তাহলে ভালো, আদারওয়াইজ যদি সেফ থাকার জন্য তুমি যেটা বলছিল যে হাঁটু দুটো ভাঁজ করো, তাহলে নি ফ্লেক্স করে নে, তাতে কি হবে না অ্যাবডোমিনাল মাসেলটা আরো রিল্যাক্সড হয়ে যাবে, তুই আরো বেশি ডিপ প্যালপেশন করতে পারবি। সো আই আস্ক দ্য পেশেন্ট টু ফ্লেক্স হিজ নি। নাও I will start the palpation from the right iliac fossa parallel to the, এবং ডাইরেকশনটা কি হবে না প্যারালাল টু দ্য রাইট কোস্টাল মার্জিন। আমি এরকম ভাবে ফ্ল্যাট করবো, ট্রান্সভার্সলি করবো না, একটু প্যারালালি করবো টু দ্য রাইট আইলিয়াক ফোসা। তাহলে এখান থেকে আঙুলটাকে নিয়ে জাস্ট এইভাবে মেজার করে এখান থেকে স্টার্ট কর, দেন এইভাবে ডিপ প্যালপেশন করতে থাক, এবং পেশেন্টকে বলতে হবে যে আপনি নিঃশ্বাস নিন, ছাড়ুন। অ্যাট দ্য টাইম অফ ইন্সপিরেশনের সময় কি হবে, যখনই ইন্সপিরেশন নেবে অল দ্য ডায়াফ্রাম উইল বি গোজ ডাউন। যদি নিচের দিকে যায় তাহলে কি হবে, লিভারটাও নিচের দিকে আসবে, তাহলে সেই সময় প্যালপেট করা ইজি নাকি এক্সপিরেশনের সময় করা ইজি? তাহলে ইন্সপিরেশনের সময় ওভারঅল অ্যাবডোমিনাল অর্গানগুলো একটু নিচের দিকে যাবে, তো সেই জন্য ইন্সপিরেশনের সময় প্যালপেট করবো, আর এক্সপিরেশনের সময় হাতটাকে উপরের দিকে শিফট করবো। সো আমি ধরে নিচ্ছি, বাবা নিঃশ্বাস নিন, নিঃশ্বাস নিচ্ছে, আমি প্যালপেট করছি, ছাড়ুন, এবার উপরে উঠছি, নিন, প্যালপেট করছি, ছাড়ুন, এবার উপরে উঠছি। এইভাবে করতে 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 আমি রাইট কোস্টাল মার্জিনে গিয়ে শেষ করি। তাহলে দিস ইজ দ্য মেথড অফ প্যালপেশন অফ দ্য লিভার। নেক্সট হচ্ছে স্প্লিন। স্প্লিনে আর যদি লিভার প্যালপেবল থাকে তাহলে বলতে হবে যে লিভার ইজ লোয়ার বর্ডার অফ দ্য লিভার ইজ প্যালপেবল অ্যাবাউট 3 সেন্টিমিটার ফ্রম দ্য রাইট কোস্টাল মার্জিন। যদি আরো নিচে থাকে তাহলে 4 সেন্টিমিটার ফ্রম দ্য রাইট কোস্টাল মার্জিন। তাহলে এইভাবে বলতে হবে। তো এখানে প্যালপেবল নেই, তো লিভার ইজ নট প্যালপেবল। নেক্সট হচ্ছে স্প্লিন কিভাবে প্যালপেট করবো। স্প্লিনও সেম, স্টার্ট করবো রাইট আইলিয়াক ফোসা থেকে,
কারণ স্প্লিন লেফট আপার কোয়াড্রেন্টে থাকলে ওর গ্রোথের প্যাটার্নটা হচ্ছে এরকম অবলিকলি গ্রো করে। যখন এনলার্জ হয় তখন দেখবি টিপ অফ দ্য স্প্লিন এখানে চলে আসে। তো সেই জন্য আমরা যখন প্যালপেট করবো তখন সবসময় স্টার্ট করবো রাইট আইলিয়াক ফোসা থেকে, আর লেফট হ্যান্ডটাকে রাখবো কি না লেফট লোয়ার চেস্ট ওয়ালে। দেন এখান থেকে স্টার্ট করবো প্যালপেট করা, ওই সেম ওই পামার অ্যাসপেক্ট অফ দ্য 4 ফিঙ্গার্স এইভাবে করে। এখানে কোনো ওই ইন্ডেক্সের ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার এসব কিছু নেই, জাস্ট পামার অ্যাসপেক্ট অফ দ্য ফিঙ্গার দিয়ে এইভাবে প্যালপেট করতে শুরু করবো। বাবা নিঃশ্বাস নিন, নিঃশ্বাস নিলে প্যালপেট করবো, ছাড়লে ইন্সপিরেশনের সময় প্যালপেট করবো, এক্সপিরেশনের সময় এগোবো। এভাবে করতে 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 আমি একদম লেফট আপার কোয়াড্রেন্টে এসে পৌঁছবো। দিস ইজ দ্য এক্সামিনেশন অফ দ্য স্প্লিন। এবার মনে করো স্প্লিনের মাইল এনলার্জমেন্ট, এতটা প্রমিনেন্ট এনলার্জমেন্ট হয়নি, পাওয়া যাচ্ছে না, তখন আমি বলবো পেশেন্টকে আমার দিকে একটু পাশ ফিরে শুনতো। তখন আমি কি করবো, একটু আমার দিকে কারেক্ট করে নেবো, দেন আবার সেম রাইট এলিয়াক ফোসা থেকে প্যালপেট করে 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 এইভাবে আমি দেখবো। এখানে যদি মাইল এনলার্জমেন্ট অফ দ্য স্প্লিন থাকলে আমরা, বা মাইল টু মডারেট এনলার্জমেন্ট অফ দ্য স্প্লিন থাকলে আমি এইভাবে দেখতে পাবো। তাহলে এটা কি হচ্ছে, আমি পেশেন্টটাকে আমার দিকে একটু টিল্ট করে নিচ্ছি, ঠিক আছে। এবারে মনে কর যে আমি তাতেও পেলাম না, একদমই পাচ্ছি না, কিন্তু আমি সাসপেক্ট করছি পেশেন্টের একটা স্প্লেনোমেগালি থাকতে পারে, তখন আসছে হুকিং মেথড। হুকিং মেথড মানে কি, আমাকে ওই দিকে চলে যেতে হবে পেশেন্ট, ঠিক আছে। আমাকে ওইদিকে যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট, তো তখন সবাই ভিডিও করছি, তুই এদিকে আয়, তুই হাতে ফোন নিয়ে তুই এদিকে আয়। হুকিং মেথডে কিভাবে করতে হবে, হুকিং মেথডে করতে হবে কি, একটা হাতকে রাখ এখানে চেস্ট ওয়ালে, হ্যাঁ প্যালপেটিং ফিঙ্গার করতে হবে, এটাকে দিয়ে জাস্ট এখানে এরকম করে হুক করে। ওদের কিভাবে হুক করছে, একটা দিয়ে হাত দিয়ে সাপোর্ট দিচ্ছে লোয়ার চেস্ট ওয়ালে, স্প্রিনে সবসময় একটা হাত লোয়ার চেস্ট ওয়ালে থাকবে, আর এইভাবে হুক করে দেখছে। তো হুক করছে মানে কি, লেফট কস্টাল মার্জিনের নিচে আঙুলটাকে ইনসানিয়েট করার চেষ্টা করছে, এটাকে বলে হুকিং মেথড। এটা হচ্ছে কি একদম মাইল্ড স্প্লেনোমেগালি যদি থাকে তখন। মনে কর তাহলে কি কি মেথডস আছে স্প্লেনোমেগালি এক্সামিনেশনে, ফ্রম দ্য লেফট আইলিয়াক ফোসা থেকে গ্র্যাজুয়ালি যাওয়া, দেন পেলি না, একটু স্লাইটলি টিল্ট করলি কিন্তু তুই রইলি রাইট সাইডে, দেন তাতেও পেলি না, দেন চলে যা লেফট সাইডে, দেন হুকিং মেথড। বাট ওখানেও পাওয়া গেল না, তখন আবার কি করতে হয় না, লেফট আইলিয়াক ফোসাটাও দেখে নিতে হয় এইভাবে একবার করে। কেন কি, অনেক সময় কি হয়, স্প্রিনটা এদিকে না গ্রো করে এইদিকে হয়তো গ্রো করছে, তো সেজন্য লেফট আইলিয়াক ফোসায় লাস্ট হচ্ছে লেফট আইলিয়াক ফোসাটা একবার ক্যালকুলেট করে দেখে নিই যে ওইদিকে কোনোভাবে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়নি। তো আমি অনেকের অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন থাকতে পারে। তাহলে এগুলো গেল স্প্লিনের প্যালপেশন। নেক্সট আসছে কি, কিডনি প্যালপেশন। কিডনি প্যালপেশন ইজ ব্যালোটেবল স্ট্রাকচার, যদি কোনো এনলার্জমেন্ট হয় তাহলে আমাকেই করতে হবে। কিডনি এক্সামিনেশনও কি ইম্পর্টেন্ট, পেছনের দিকে সামনের দিকে যদি রেক্টাস অ্যাবডোমিনাল মাসল থাকে, পেছনেও একটা মোটা মাসল থাকে কি না, ইরেক্টর স্পাইন। তাহলে আমাকে প্যালপেট যখন করতে হয় বা এগুলো রাখতে হয়, তখন আমাকে সবসময় চেষ্টা করতে হয় যে আমার হাত যেন থাকে ল্যাটারাল টু দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য ইরেক্টর স্পাইন। এগুলো থিওরিটিক্যালি জেনে রাখ। তাহলে কিডনি এনলার্জমেন্ট দেখার জন্য কি করতে হবে, পেশেন্টের পেছনের দিকে এই লাম্বার রিজিয়নে পেছনে এরকম একটা হাত দিয়ে সাপোর্ট দিতে হবে, দেন ওপরে হাতটা দিয়ে এইভাবে সাপোর্ট দিতে হবে, দেন আমি নিচের হাতটা দিয়ে ওপরের দিকে ঠেলবো, দেন প্যালপেট করবো, দেন ওপরে হাতটাকে দিয়ে নিচে ঠেলবো, দেন নিচেরটা দিয়ে প্যালপেট করবো। এটাকে ব্যালোটেবল মানে যেন একটা বল যেন উপরে ওয়ালে, দুটো ওয়ালের মধ্যে ধাক্কা খাচ্ছে। যদি এরকম কোনো স্ট্রাকচার পাই তাহলে বুঝতে হবে কিডনি এনলার্জমেন্ট ইজ প্রেজেন্ট। বাট নর্মালি কিডনি ইজ নট ব্যালোটেবল, বা কিডনি এনলার্জমেন্ট না হলে ব্যালোটেবিলিটি পাওয়া যায় না। তো কিডনি তো নর্মাল সাইজের, তো কোনো হাইড্রোনেফ্রোসিস বা কিডনি টিউমার নেই, তাহলে কেন ব্যালোটেবিলিটি থাকবে? সো নো এনলার্জমেন্ট অফ দ্য কিডনি। আবার যদি অপোজিট সাইডে যায়, অপোজিট সাইডে অনেকে বলে ওইদিকে চলে গিয়ে করবো, দরকার নেই, জাস্ট হাতটাকে এদিকে রাখ, দেন এইভাবে কর, নিচ থেকে ঠেল উপরে প্যালপেট কর, উপর থেকে ঠেল নিচ থেকে প্যালপেট কর, তাহলে এইভাবে করা যায়। বা অনেকে একদম ওইদিকে চলে গিয়ে প্যালপেট করে, সেটাও হবে সেম একই জিনিস। তুই করে দেখা ওইদিক থেকে লেফট সাইডে, একটা হাত নিচে রাখ, একটা হাত নিচে ঠেল, নিচ থেকে ঠেল, উপরে প্যালপেট, উপরে ফিঙ্গার হাত দিয়ে প্যালপেট কর, তারপর উপরে ঠেল, হ্যাঁ নিচে ঠেল। তাহলে এটা হচ্ছে ব্যালোটেবিলিটি, ঠিক আছে। তাহলে এটা হলো অর্গানোমেগালি। আচ্ছা, এবারে আর কি অর্গানোমেগালি হতে পারে, কোনো এই যে সুপারফিশিয়াল প্যালপেশনের আমার অ্যাবডোমেনের ফিলিংটা পেলাম, দেন ডিপ প্যালপেশনে অর্গানোমেগালিগুলো দেখলাম। আর কিছু পয়েন্টস আছে ডিপ প্যালপেশনে পাওয়ার, যদি কোনো লাম্প থাকে, মনে করো এখানে একটা কোনো গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমার জন্য এপিগ্যাস্ট্রিক একটা লাম্প আছে, তখন এই লাম্পের ডিসক্রিপশন দিতে হবে যে স্যার, মনে করো সাপোজ এখানে একটা লাম্প আছে, স্যার আই ক্যান এবল টু প্যালপেট আ লাম্প ইন দ্য রাইট এপিগ্যাস্ট্রিক রিজিয়ন উইচ ইজ অ্যাবাউট 4 into 4 সেন্টিমিটার, এরকম মেজার করে দেখিয়ে দিই 4 into 4 সেন্টিমিটার, উইচ মুভস উইথ রেসপিরেশন। যদি থাকে বলবি, না থাকে না বলবি। দেন বলবি সারফেস ইজ ইরেগুলার, margins are well defined, consistency is found to be hard to found, and
এটাই বললি এই 5 মিনিটসগুলোর মধ্যে এইগুলো হচ্ছে কি লাম্পের জেনারেল ডেসক্রিপশন, যেখানে ব্রেস্টে থাকুক, পেটে থাকুক, বুকে থাকুক, মাথায় থাকুক, যেখানেই থাকুক না কেন একই কনসিস্টেন্সি কীরকম, সারফেস কীরকম, মার্জিনস কীরকম, এরকম। তাহলে এটা লাম্পটা নিয়ে তখন বলে দিতে হবে। তাহলে এটা কেন? আচ্ছা, এবারে আরেকটা জিনিস, যদি গলব্লাডার প্যালপেবল হয়, গলব্লাডারটা যখন প্যালপেবল হয় তখন কি হয়, যদি কিডনি লিভার প্যালপেটেড হয়, প্যালপেবল হয়, তখন লিভারের মার্জিনটা কীরকম হয়, এরকম একটা লিনিয়ার, তাই তো? কিন্তু গলব্লাডার যখন প্যালপেবল হয় তখন কি হয়, এরকম একটা গ্লোবিউলার। তাহলে এখানে মনে কর তুই রাইট আপার কোয়াড্রেন্টে একটা গ্লোবিউলার সোয়েলিং পাচ্ছিস, তাহলে হাউ ক্যান ইউ সে কনফার্মলি যে ডেফিনেটলি যে দিস ইজ এ গলব্লাডার লাম্প বা গলব্লাডার সোয়েলিং? রাইট আপার কোয়াড্রেন্টে কি শুধু গলব্লাডারই থাকে? হতে পারে ওখানে একটা হেপাটিক ফ্লেকচার গ্রোথ আছে, বা ওখানে কোনো একটা স্মল গার্ড গ্রোথ আছে, বা কোনো একটা ডিউডিনাল গ্রোথ আছে। তাহলে কেন ওটা why you are saying so specifically that this is a gallbladder? Because একটা হচ্ছে এক্সপানসাইল পালসেশন, আরেকটা হচ্ছে তোর হচ্ছে ট্রান্সমিটেড পালসেশন। তাহলে আমি দেখ এই কথাগুলো এতগুলো কেন বলছি, কারণ আমি অ্যাজ এ হোল অ্যাবডোমিনাল এক্সামিনেশন পড়াচ্ছি, গ্যাস্ট্রিক আউটলেট ভুলে যা, জাস্ট অ্যাবডোমিনাল এক্সামিনেশন। তাহলে যদি কোনো পেশেন্টে দেখা যায় তাহলে অ্যাবডোমিনের মিড এই রিজনে কোনো একটা সোয়েলিং আছে, তো কী কী কারণে সোয়েলিং হতে পারে? মেবি হতে পারে যে ওখানে কোনো একটা গাটে কোনো একটা টিউমার হতে পারে, বা হতে পারে কি যে একদম অ্যাওটাতেই কোনো একটা টিউমার। টিউমার তো হয় না অ্যাওটাতে, অ্যাওটাতে একটা বালজিং হয়, সেটা কি বলে অ্যানিউরিজম, ঠিক আছে? তাহলে যদি মিড লাইনে কোনো একটা সোয়েলিং থাকে, সেটা যদি দেখা যায় যে যখন পালসেশনটা হচ্ছে, প্রত্যেকবার পালসেশন হচ্ছে, এটা মুভ করছে একদম ইকুয়ালি উপরের দিকে মুভ করছে, তখন সেটা কি ইন্ডিকেট করে যে এটা ট্রান্সমিটেড পালস নাকি এক্সপানসাইভ ইম্পালস। কি করে ডিফারেন্সিয়েট করবো? আমাকে যেমন করতে হয় যে এটা যদি মিড লাইন হয়, মিড লাইনের দুদিকে দুটো আঙুল রাখা হয়, যদি দেখা যায় যে আঙুল দুটো এরকমভাবে লিফট হচ্ছে, যার ভার্টিক্যাল ডাইরেকশনে লিফট হচ্ছে, সেটা ইন্ডিকেট করে ট্রান্সমিটেড ইম্পালস। হ্যাঁ বলো, হ্যাঁ এসে গেছো? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, একটু পরে 12:30 করো তাহলে। হ্যাঁ না না, আমার একটু কাজ আছে, আমি করে নিই, তাহলে 12:30 করো। আচ্ছা, তাহলে এক্সপানসাইল ইম্পালস বা ট্রান্সমিটেড, তার ট্রান্সমিটেড ইম্পালস যখন চেক করবো, যে কোনো ইম্পালস যদি দেখা যায় যে এরকম প্যারামিডিয়ান পজিশনে আমি যদি দুটো আঙুল রাখছি, দেখতে না পেলে বসে দাঁড়িয়ে, ঠিক আছে ঠিক আছে, তাহলে এরকম ভাবে যখন হাত দুটোর আঙুল দুটো রাখছি, দেন ইফ দ্য ফিঙ্গার্স মুভস ইন দ্য ভার্টিক্যাল ডাইরেকশন টুগেদার, একসাথে এরকম ভাবে উঠছে, তাহলে এটাকে কি বলে ট্রান্সমিটেড ইম্পালস। মানে কি, এটা যদি অ্যাওটা হয়, এর উপর একটা টিউমার আছে, তো অ্যাওটা যখনই পালসেশন করছে তখন টিউমারটাকে উপরে ঠেলছে, ঠিক আছে? তাহলে অ্যাওটার পালসেশন কি হচ্ছে, টিউমার দিয়ে ট্রান্সমিটেড হচ্ছে, সেটা এটাকে বলছে ট্রান্সমিটেড ইম্পালস। আরেকটা হচ্ছে এক্সপানসাইল ইম্পালস, মানে কোনো উপরে অ্যাবডোমেনে কোনো টিউমার নেই, অ্যাওটাটাই কি হচ্ছে একবার এক্সপান্স ইয়ে করছে, মানে অ্যানিউরিজমে কি হয়, এটা অ্যাওটিক এরকম ডায়ালেটেশন হয়, তাহলে যখন ব্লাডটা যাচ্ছে সিস্টোলের সময় তখন কি হচ্ছে, বেলুনিং হচ্ছে, আবার যখন ডায়াস্টোলের সময় সেটা আবার ছোটো কমে যাচ্ছে, তাহলে দেখ এরকমভাবে ফুলছে ছোটো হচ্ছে, ফুলছে ছোটো হচ্ছে। তাহলে এখানে কি হবে, যখন আমি আঙুল দুটো রাখবো এরকম প্যারামিডিয়ান পজিশনে, ইফ ইট ইজ ডিউ টু অ্যাওটিক অ্যানিউরিজম, দেন not only my fingers will move in the vertical direction, the gap between the two fingers also increased. তাহলে এইভাবে উঠবে, এই হয়ে যাবে, এই নর্মালি কি ছিল ট্রান্সমিটেডটা জাস্ট ভার্টিক্যালি উঠছিল, আর এখানে কি হবে, শুধু উঠবে না, ল্যাটারালি ডিসপ্লেসড হবে এইরকম। তাহলে এইরকমভাবে যখন আঙুল ধরে এরকমভাবে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, তাহলে সেটা ইন্ডিকেট করছে এক্সপানসাইল ইম্পালস, আর যদি ভার্টিক্যালি হয় তাহলে ট্রান্সমিটেড ইম্পালস। তাহলে কার কোনটাতে বলে দিলাম, অ্যানিউরিজমে হবে এক্সপানসাইল, আর এনি গ্রোথ or any tumor, any cyst, mesenteric cyst টাইপের কিছু যদি থাকে তাহলে সেটা হবে মিড লাইনের জন্য, মেনলি মিড লাইনের জন্যই করা হয়। আচ্ছা, মিড লাইনে আউটারটা থাকে, তো সেই হিসেবে দেখতে হবে। আর এটা গেল তোর মুভমেন্ট, তাহলে মুভমেন্ট হয়ে গেল রেসপিরেটরি মুভমেন্ট, আর এটা কি পেরিস্টালসিস, আর এটা লাস্ট কি বললাম এক্সপানসাইল সরি পালসেশন। পালসেশনের পরে মুভমেন্টস হয়ে যাওয়ার পরে নেক্সট আসবে ইন্সপেকশন অ্যাজ এ স্কিন। যেমন ব্রেস্টের ক্ষেত্রে বলেছিলাম স্কিনে কি কি চেঞ্জেস থাকে, সেম জিনিস। তাহলে বলতে হবে ইজ দেয়ার এনি স্কার মার্ক প্রেজেন্ট অর নট। স্কার মার্ক প্রেজেন্ট থাকলে মানে ডেসক্রিপশনটা কোথায় ইম্পর্টেন্ট, ইনসিস্টেন্ট হার্নিয়াতে ইম্পর্টেন্ট, এখানে খুব অবস্ট্রাকটিভ জন্ডিস বা গ্যাস্ট্রিক আউটলেটে খুব একটা ইম্পর্টেন্ট নয়। সো ইফ দেয়ার ইজ এনি ভিজিবল স্কার মার্ক প্রেজেন্ট অর নট, এনি ভেনাস এনগর্জমেন্ট, এখানে কিছু ভেনাস এনগর্জমেন্ট দেখা যাচ্ছে, বাট এই এনগর্জমেন্টটাকে টিপিক্যাল এনগর্জমেন্ট বলা যায় না, মানে এটা এনগর্জমেন্ট বটে কিন্তু এই এনগর্জমেন্টের কোনো সিগনিফিকেন্স নেই, কারণ অ্যাবডোমিনাল ওয়ালটা দেখ গোটা শরীরেই ওর ভেনসগুলো প্রমিনেন্ট। অ্যাবডোমিনাল ভেনাস প্রমিনেন্স কখন হয়, যখন অ্যাসাইটিস হয়, সিরোটিক হয়, তখন আম্বিলিকাস থেকে রেডিয়েটিং প্যাটার্নে থাকে, ওগুলো ক্যাপুট বেডুসি বলে, ওই ভেনাস এনগর্জমেন্টের কথা বলা হচ্ছে। তুই বলতে পারিস যে দেয়ার ইজ এ ভিজিবল এনগর্জমেন্ট প্রেজেন্ট, কোনো পিগমেন্টেশন আছে, নো পিগমেন্টেশন, সো নো স্কার মার্ক,
no pigmentation, no mild venous engorgement is present. হয়ে গেল। তাহলে এটা গেল ইন্সপেকশনে জেনারেলাইজ। আর কি হতে পারে, যদি কোনো পেশেন্টের কোনো টিউমার আছে বা কোনো একটা কিছু লাম্প আছে, তাহলে সেখানে তুই কোনো বাল্জ দেখতে পাচ্ছিস কিনা, তাহলে সেটাও বলে দিতে হবে যে দেয়ার ইজ নো ভিজিবল বাল্জ ইন এনি কোয়াড্রেন্টস অফ দ্য অ্যাবডোমেন। ঠিক আছে, কোনো ভিজিবল বাল্জ নেই। যদি বাল্জ থাকে, মনে কর এখানে ওর একটা ভিজিবল গল ব্লাডার আছে, এত বড় গল ব্লাডার, ডিস্টেন্ডেড অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট উইথ এ প্যালপেবল গল ব্লাডার আর ভিজিবল গল ব্লাডার, মনে কর এখানে একটা গল ব্লাডার আছে, তাহলে তখন ওই লাম্পটা ডিসক্রিপশন ইন্সপেকশনে বলতে হবে যে দেয়ার ইজ এ 4x4 centimeter globular lump visible in the right upper quadrant and margins are well defined and surface is smooth, ঠিক আছে, moves with respiration, ব্যাস এইটুকু। বা যদি টিউমারটা একটা লাম্প এখানে থাকে, অ্যাপেন্ডিকুলার লাম্প মনে করে এখানে একটা লাম্প আছে, তো তখন ওরকমই বলতে হবে সাইজ এত, সারফেস এরকম, মার্জিন এত। তো এখানে লাম্প নেই, তো দেয়ার ইজ নো ভিজিবল লাম্প ইন এনি পার্ট অফ দ্য অ্যাবডোমেন। আর কি ইন্সপেকশনে দেখতে হয়, আর ইন্সপেকশনে দেখতে হয় যে হার্নিয়াল সাইটসে কোনো আছে, হার্নিয়াল সাইটসগুলোকে দেখতে হয়। বাবা একটু মুখ ঘুরিয়ে, ওদিকে মুখ ঘুরিয়ে একটু কাশুন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কোনো এই যে গ্রয়েন রিজিয়নে, এই যে যেখানে তোর ডিপ রিং থাকছে, এখানে সুপারফিশিয়াল রিং, এই রিজিয়নগুলোতে গ্রয়েন রিজিয়নে কোনো এক্সপালসাইল কাপ ইম্পালস আছে কি নেই, তাহলে হার্নিয়াল সাইটসগুলোকেও দেখে নিতে হয়। ঠিক আছে, তাহলে কি কি অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ফার্স্ট, আবার রিভাইজ ইন্সপেকশনে কি কি, ফার্স্ট হচ্ছে শেপ অফ দ্য অ্যাবডোমেন, দেন আসে আম্বিলিকাসের পজিশন, ইনভার্টেড আর সেন্ট্রাল অ্যান্ড ইনভার্টেড, দেন আসছে তোর মুভমেন্টস, তাই তো, মুভমেন্টসের মধ্যে তো যা যা মুভমেন্টসগুলো বললাম, দেন মুভমেন্টসের পরে আসছিস অ্যাজ এ হোল স্কিন, তারপরে কোনো যদি লাম্প থাকে তাহলে প্লাস মাইনাস লাম্প ডেসক্রিপশন অন ইন্সপেকশন, আর লাস্ট হচ্ছে গিয়ে হার্নিয়াল সাইট এক্সামিনেশন, হার্নিয়াল সাইট ইন্সপেকশনে কিছু আছে, মেনলি অ্যাবডোমিনাল এক্সামিনেশনে সেগুলো নেগেটিভ থাকবে। হয়ে গেল। নেক্সট আসছে তো ইন্সপেকশনের পরে আসছে প্যালপেশন। তাহলে প্যালপেশন যখন করবো, তো প্যালপেশন আমরা কি সবসময় সুপারফিশিয়াল টেন্ডারনেস অ্যান্ড টেম্পারেচার, টেন্ডারনেস কি দিয়ে দেখবো, পামার অ্যাসপেক্ট, টেম্পারেচার কি দিয়ে দেখবো, ডরসাল অ্যাসপেক্ট। তাহলে ফার্স্ট হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যখন আমি দেখবো, তখন আমরা কি করবো, এটাকে সবসময় কম্পেয়ার করবো। নর্মালি যখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন হবে, মিড চেস্ট টু মিড থাই এক্সপোজ থাকবে, এখানে আমি জেনিটালে এক্সপোজ করছি না, যাই হোক। তো নেক্সট হচ্ছে কি অ্যাবডোমিনাল এক্সামিনেশন টেম্পারেচার কিভাবে দেখবো না, আইদার আমি করতে পারি, মনে কর যে কোনো একটা কোয়াড্রেন্ট থেকে স্টার্ট কর, মনে কর এটা হচ্ছে গিয়ে, এটা কি কোয়াড্রেন্ট বলে, লেফট আইলিয়াক ফোসা। তো লেফট আইলিয়াক ফোসাতে আমি হাতটা রাখলাম, দেন এখানে আমি কম্পেয়ার করলাম লোয়ার পার্ট অফ দ্য চেস্ট ওয়াল বা হচ্ছে কি মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই, এগুলোর সাথে জাস্ট কম্পেয়ার করে দেখে নে, যে কোনো একটা তুই আগে এটা করতে পারিস বা তুই এটা করতে পারিস, যে কোনো টেম্পারেচার এলিভেটেড আছে কিনা। এবার প্রত্যেকটা কোয়াড্রেন্ট একবার করে করে দেখে নে যে কোনো সুপারফিশিয়াল টেম্পারেচার এলিভেটেড আছে কিনা। যদি সুপারফিশিয়াল টেম্পারেচার এলিভেটেড থাকে, তাহলে কি ইন্ডিকেট করে যে আন্ডারলাইন কোনো ইনফ্লামেশন আছে। রাইট এলিয়াক ফোসা থাকলে ইন্ডিকেট করবে যে অ্যাপেন্ডিসাইটিস আছে, আর রাইট আপার কোয়াড্রেন্টে থাকলে কোলেসিস্টাইটিস আছে। ঠিক আছে, তাহলে এগুলো গেল তো সুপারফিশিয়াল টেম্পারেচার। দেন আসছে টেন্ডারনেস দেখতে হবে পামার অ্যাসপেক্ট দিয়ে। এটা কিন্তু কোনো ডিপ প্যালপেশন টাইপের নয়, জাস্ট হালকা করে করে কোয়াড্রেন্টগুলোকে একটু হালকা করে করে টাচ করে দেখা যে কোনো পেশেন্টের ব্যথা হচ্ছে কিনা। জিজ্ঞেস করা যাবে না যে ব্যথা হচ্ছে, মুখের দিকে দেখতে হবে কোনো ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে এখান থেকে এরকম কোয়াড্রেন্ট ওয়াইজ একটা সার্কুলার মোশনে এইভাবে আয়, দেন শেষে আম্বিলিকাল রিজিয়নটা আবার ব্যাক করে দেখুন। তাহলে এটা হচ্ছে কি জাস্ট সুপারফিশিয়াল টেন্ডারনেস দেখার জন্য। সো পেশেন্ট নট হ্যাভিং সুপারফিশিয়াল এলিভেশন অফ টেম্পারেচার, নট হ্যাভিং সুপারফিশিয়াল টেন্ডারনেস। দেন আসছে প্যালপেশন প্রপার। প্যালপেশন প্রপারকে দুভাগে ডিভাইড করা হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল প্যালপেশন আর একটা হচ্ছে ডিপ প্যালপেশন। সুপারফিশিয়াল প্যালপেশন কিন্তু এই যে টেম্পারেচার টেন্ডারনেস যেটা দেখছি কিনা, কিন্তু সুপারফিশিয়াল প্যালপেশন নয়, এটা জাস্ট হাত দিয়ে উপর দিয়ে দেখে রাখা, এটা সুপারফিশিয়াল টাচ বলতে পারছি। বাট সুপারফিশিয়াল প্যালপেশন যখন হবে, তখন কিভাবে করতে হবে, সেম যে কোনো একটা কোয়াড্রেন্ট চুজ করে হালকা করে করে আমি একটু নর্মালি থেকে একটু হালকা প্রেশার দিয়ে এইভাবে প্রত্যেকটা কোয়াড্রেন্ট দেখবো, কোয়াড্রেন্ট ওয়াইজ 9টা কোয়াড্রেন্ট আমি ভালো করে দেখে নেব। ঠিক আছে, তাহলে এইভাবে শুরু করলাম, 1 2 3 4 5 6 7 8 এইভাবে সমস্ত কোয়াড্রেন্টগুলো একবার করে দেখে নেওয়া হলো। তাহলে এই সুপারফিশিয়াল তোর হচ্ছে প্যালপেশনের ফাইন্ডিং কি পাবো সুপারফিশিয়াল। এখানে আমরা দেখি যে অ্যাবডোমেনের কোন মানে পরীক্ষায় লিখবি যে সুপারফিশিয়াল প্যালপেশন, তার ফাইন্ডিংস কি পেলি। তার ফাইন্ডিং হতে পারে যে অ্যাবডোমেনের ইয়েটা কেমন, কনসিস্টেন্সিটা কেমন, মানে কোনো ল্যাম্পের কনসিস্টেন্সি না, অ্যাবডোমেনের ওভারঅল ফিলিংটা কেমন। নর্মালি হয় অ্যাবডোমেনে কি হয়, সফট হয়, ইলাস্টিক হয়। ঠিক আছে, যদি দেখা যায় পেশেন্টের যে এইখানটা খুব শক্ত, ইনডেন্ট করা যাচ্ছে না, এই সুপারফিশিয়াল প্যালপেশনের সময় দেখবি এখানে বেশ সুন্দর হচ্ছে এইখানটা দেখি আমার শক্ত হয়ে আছে, তো সেটাকে কি ইন্ডিকেট করে, গার্ডিং। তাহলে ওখানে কোনো গার্ডিং মানে কেন, মাসেলটা করে টট হয়ে আছে, তাই কোনো গার্ডিং, আঙুলটাকে তুই ইনসাইনুয়েট করতে পারছিস না,
ইন্ডিকেট করে গার্ডিং। দেন হতে পারে কি রিজিডিটি। রিজিডিটি আর গার্ডিং এর মধ্যে ডিফারেন্স কি? মনে করো এখানে একটা গার্ডিং আছে ভার্সেস এখানে একটা রিজিডিটি আছে। গার্ডিং মানে কি, জাস্ট আমি একটু ইন্ডেন্ট করতে পারছি, জাস্ট মাইল্ড ডিগ্রি একটা ইন্ডেন্ট করতে পারছি এবং তুই বুঝতে পারছিস এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছিস। ইউ ক্যান অ্যাবল টু অ্যাপ্রিসিয়েট দ্য রেজিস্ট্যান্স বাট স্টিল ইউ ক্যান অ্যাবল টু ইন্ডেন্ট ইউর ফিঙ্গার ইনসাইড দ্য অ্যাবডোমিনাল ওয়াল, এরকম করে ওভার দ্য অ্যাবডোমিনাল ওয়াল একটু ইনসাইড করতে পারছি, সেটা ইন্ডিকেট করে কি ইট ইজ এ গার্ডিং। বাট রিজিডিটি মানে কি, মনে হবে যেমন তো বেডে এরকম শক্ত কাঠের স্ট্রাকচারের উপরে তুই মানে কি হচ্ছে যেখানে ইউ আর নট অ্যাবল টু ইন্ডেন্ট অ্যাট অল, তুই ইন্ডেন্টই করতে পারবি না। মনে হবে কোনো কার্ডবোর্ডের ওপরে যেন তুই হাতটা রেখেছিস, যেটা ইন্ডেন্ট হচ্ছে, বা বোনের ওপরে হাত রাখলে যেরকম হয়, তো সেজন্য এটাকে বলা অনেক সময় কার্ডবোর্ড রিজিডিটি, ঠিক আছে, বা বলা হয় অনলি রিজিডিটি। তো রিজিডিটি আর গার্ডিং এর মধ্যে ডিফারেন্স কি? গার্ডিং হচ্ছে অ্যাবল টু ইন্ডেন্ট, আর হচ্ছে কি রিজিডিটি মানে নট অ্যাবল টু ইন্ডেন্ট অ্যাট অল। গার্ডিংটা মেনলি হয় একটু লোকালাইজড হয়, রিজিডিটিটা মেনলি হয় কি না জেনারেলাইজড হয়। শুধুমাত্র এখানে রিজিডিটি পাচ্ছিস, অন্য জায়গায় পাচ্ছিস, দেখা যায় যে গোটা রিজিডিটি ইন্ডিকেট করে জেনারেলাইজ পেরিটোনাইটিস আর গার্ডিং ইন্ডিকেট করে লোকালাইজ পেরিটোনাইটিস। মানে কি, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ওখানে একটা গার্ডিং পেলি, দেন অ্যাপেন্ডিক্সটা পারফোরেট করে গেল, দেন গোটা অ্যাবডোমেনে স্টুলে ভরে গেল, দেন কি হলো জেনারেলাইজ পেরিটোনাইটিস হয়ে গেল, তখন তুই রিজিডিটিটা পাবি। তাহলে ইনিশিয়ালি পাবি গার্ডিং, দেন আরো অ্যাডভান্স স্টেজে এলে পাবি রিজিডিটি। বুঝে গেল? তাহলে এই ফাইন্ডিংটা আইদার সফট ইলাস্টিক নাকি গার্ডিং প্রেজেন্ট নাকি রিজিডিটি প্রেজেন্ট, এগুলো কার ফাইন্ডিংস এর আন্ডারে আসে? সুপারফিশিয়াল প্যালপেশন, ঠিক আছে। সুডিনাল গ্রোথ আছে, তার কেন ওটা why you are saying so specifically that this is a gallbladder? Because gallbladder palpation সেম একইভাবে আইলিয়াক ফোসা, রাইট আইলিয়াক ফোসা থেকে প্যালপেট করা শুরু করবি, কিন্তু এখানে ইন্ডেক্স ফিঙ্গারের ল্যাটারাল অ্যাসপেক্ট বা রেডিয়াল অ্যাসপেক্ট দিয়ে প্যালপেট করা গল্প নেই, জাস্ট ফোর ফিঙ্গার দিয়ে প্যালপেট করলি। যে যখন এখানে গলব্লাডার তুই প্যালপেট করছিস তখন একটু কার্ভ করে নে, কার্ভ করে এরকম ভাবে প্যালপেট কর, যেন মনে হচ্ছে একটা গ্লোবিউলার জিনিসকে তুই প্যালপেট করছিস, এরকম ভাবে একটু কার্ভ করে হালকা করে করে এই চারদিকে প্যালপেট কর। তাহলে কি করে বুঝবি ইট ইজ এ গলব্লাডার? ফার্স্ট হচ্ছে লোকেশন, লেফট আপার কোয়াড্রেন্টে থাকবে না, তাহলে দিস উইল বি বিকজ যদি মনে করো অবস্ট্রাকটিভ জন্ডিসে বললি যে স্যার আই হ্যাভ ফাউন্ড অনলি পজিটিভ ফাইন্ডিং দ্যাট ইজ এ গলব্লাডার palpability, gallbladder is palpable, so this is a case of obstructive jaundice due to malignant etiology. then কেন gallbladder এটাকে বলছে? বলে স্যার ফার্স্ট this swelling is present in the right upper quadrant, one, then this swelling moves with respiration, because the liver যদি মুভ করে তো gallbladder মুভ করবে, ওটা লেগে আছে ওর সাথে, so moves with respiration. then most important finding কি, আর কি প্যালপেশন পাবি না, এটা সফট আর ইলাস্টিক একটা স্ট্রাকচার থাকে, সফট আর সিস্টিক একটা সোয়েলিং থাকবে, এটা কোনো টিউমার নয়, যেটা হার্ড লাম্প পাবি, সফট সিস্টিক একটা থাকবে মেনলি। হ্যাঁ, এবার যদি জিবি কার্সিনোমা হয় তাহলে লাম্প পাবি, আদারওয়াইজ পেরিয়াম্পোরি কার্সিনোমা বা হেড অফ দ্য সি প্যানক্রিয়াসে কি পাবি, একটা সফট পাইরিফর্ম সিস্টিক একটা গলব্লাডার পাবি। এটা গেল। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি, যে হোয়াই this is a gallbladder, because sir I can palpate it is the medial border of the gallbladder, the inferior border of the gallbladder, the lateral border of the gallbladder, but I cannot palpate the upper border of the swelling, then this swelling present in the right upper quadrant moves with respiration and it is a soft in elastic consistency and is medial border, inferior border, lateral border is palpable but upper border is not palpable. কেন upper border palpable না? কারণ ওটা তো লিভারের সাথে লেগে আছে, লিভার আর গলব্লাডার ওখানে মিশে গেছে, সো upper border cannot be palpable, so this is a gallbladder swelling, ঠিক আছে। এটা গেল। আর কি অ্যাবডোমিনাল ডিপ প্যালপেশন আসে? কিছু ডিপ পয়েন্ট টেন্ডারনেস দেখতে হয়, ঠিক আছে। ডিপ পয়েন্ট টেন্ডারনেস কি, এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, এটা কোথায় থাকে দেখতে হয় না, জাস্ট এই যে জাইফয়েড প্রসেস তার নিচেই, জাস্ট একটু নিচে, এখানে যদি একটা ডিপ প্রেশার দিস তাহলে এখানে অনেক সময় যদি টেন্ডারনেস পাস তাহলে সেটাকে বলে গ্যাস্ট্রিক টেন্ডারনেস, ঠিক আছে। এটা কখন হয় না, যদি গ্যাস্ট্রিক আলসার থাকে তাহলে তখন হবে, বা গ্যাস্ট্রাইটিস থাকলে এসব হতে পারে। ডিওডিনাল টেন্ডারনেস বা ডিওডিনাল পয়েন্ট কোনটাকে বলে? এই যে দেখ, ল্যাটারাল বর্ডার অফ দ্য রেকটাস অ্যাবডোমিনাস মাসেল যেখানে কাট করছে, সাধারণত একটু ল্যাটারালি হয়, এভাবে বোঝায়, মানে এটা অ্যাকচুয়ালি ট্রান্সপাইলোরিক প্লেন হয়। এটা যদি ট্রান্সপাইলোরিক প্লেন মানে যেখানে তোর রাইট বর্ডার, ল্যাটারাল বর্ডার অফ দ্য রেকটাস অ্যাবডোমিনাল মাসেল কস্টাল মার্জিনকে কাট করছে, সেখান থেকে যদি লাইনটা যদি ড্র করি সেটা কি ট্রান্সপাইলোরিক প্লেন, তাহলে মিড লাইন থেকে 1.25 সেন্টিমিটার রাইট সাইড অ্যালং দ্য ট্রান্সপাইলোরিক প্লেন, সেটা হচ্ছে কি তোর ডিওডিনাল পয়েন্ট। তাহলে কোথায় থাকবো? মিড লাইনে থাকবো। মিড লাইনে তো
কতটা মিড লাইন থেকে কতটা দূরে 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য অন দ্য রাইট সাইড, এবং কোন প্লেনে থাকবো অ্যালং দ্য ট্রান্সফাইলোরিক প্লেন, সেটা হচ্ছে ডিওডিনাল পয়েন্ট। তাহলে আমি যদি এখানে ডিপ প্রেশার দিই তাহলে সেখানে যদি টেন্ডনেস থাকে সেটাকে ইন্ডিকেট করে যে কোনো ডিওডিনাল আলসার আসবে। এগুলো সব থিওরিটিক্যাল, হয় না, তাহলে তো এন্ডোস্কোপি উঠে যেত। হ্যাঁ, আর তারপরে আসছে গিয়ে তোর মার্ফিস সাইন। মার্ফিস সাইন মানে মার্ফিস পয়েন্ট দেখতে হবে। মার্ফিস সাইন কোথায় হয়? বারবার বলছি, মার্ফিস পজিটিভ ইন অ্যাকিউট কোলেসিস্টাইটিস, আর ম্যাকবার্নিস হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিসাইটিস। এইটুকু শুধু মনে রাখ, পরীক্ষায় এত জাম্বেল করছিল সবাই। আচ্ছা, তাহলে মার্ফিস পয়েন্টটা কোথায় হবে? মার্ফিস পয়েন্টটা হবে হোয়ার দ্য রাইট কস্টাল মার্জিন আর হচ্ছে কি ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাল মাসেল কাট করছে। তাহলে এটা যদি এটা ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাল মাসেল, আর এটা হচ্ছে কি রাইট কস্টাল মার্জিন, তাহলে এখানে ওরা কাট করছে। তাহলে এইটা হচ্ছে কি তোর মার্ফিস পয়েন্ট। তাহলে মার্ফিস পয়েন্টে কিভাবে দেখবো? মার্ফিস পয়েন্টকে আমি পেশেন্টকে বসিয়েও করতে পারি বা শুয়েও করতে পারি। তাহলে বসিয়ে কিভাবে শুয়ে কিভাবে করবো? একটা বাকি ফিঙ্গার্স গুলো রাখবো ল্যাটারাল চেস্ট ওয়ালে, আর থামটা রাখবো মার্ফিস পয়েন্টে। দেন এরকম একটু হালকা একটু ডিপ প্রেশার দেবো, দেবো বাবা একটু শ্বাস নিই, ছাড়ুন। এই যে শ্বাস নেওয়ার সময় যদি ডিপ করলি, তখন যদি দেখা যাবে কি যখন পেশেন্ট এই যে হাতটা রাখলি, যে যখন ইন্সপিরেশন করতে বলি তখন কি হবে? লিভারটা নামবে, লিভারের সাথে গলব্লাডারটা নামবে, যেই তোর থামটাতে গলব্লাডারটা টাচ করবে পেশেন্ট ব্যথাটা শিখতে উঠবে, তখন সেটা ইন্ডিকেট করে যে মার্ফিস সাইন করবে। ঠিক আছে, তাহলে মার্ফিস সাইনে পয়েন্টটা কোথায় না হচ্ছে কি তোর where the transpyloric plane or তুই বলতে পারিস lateral border of the rectus abdominis muscle cuts the right costal margin, that is the মার্ফিস পয়েন্ট। ওখানে তুই প্রেশার দিয়ে ইন্সপিরেশন করতে বলে মার্ফিস সাইন করতে। দেন আসছে তোর ম্যাকবার্নিস পয়েন্ট। ম্যাকবার্নিস হচ্ছে কি স্পাইনো আম্বেলিকাল লাইন, দিস ইজ দ্য অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, আশিস আইট ইজ দ্য আম্বেলিকাস। তাহলে এই লাইনটা জয়েন্ট যদি করা হয়, দেন এটাকে তিনটে পার্টে ডিভাইড করা হয়, মিডিয়াল 1/3, মিডল 1/3 অ্যান্ড ল্যাটারাল 1/3, তাই তো? মিডিয়াল, মিডল অ্যান্ড ল্যাটারাল। এবার আমি কি করলাম, এই যে মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 এর জাংশনে এই পয়েন্টটা হচ্ছে কি মার্ফিস পয়েন্ট। তাহলে কি মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 এর জাংশন। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি প্রেশার দিই, দেন যদি পেশেন্টকে বলি এবার একটু এখানে মানে তোর ইন্সপিরেশনের সাথে কোনো রিলেশন নেই, তুই যদি একটু ডিপ প্রেশার দিস, যদি কোনো টেন্ডারনেস থাকে তাহলে সেটা ইন্ডিকেট করে ম্যাকবার্নিস টেন্ডারনেস পজিটিভ। ম্যাকবার্নিস ইনসিশনও হয়, ম্যাকবার্নিস রিডায়ারেন ইনসিশন ফর অ্যাপেন্ডিসেক্টমি, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, তাহলে এখানে বলি সেটা ইন্ডিকেট করে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, আর একটা মার্ফিস সাইন যেটা আরেকটা হয়, যেটা বসিয়ে করে অনেকে এক্সামিনাররা বলতে বলে দেখাও, সেটা কিছুই না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ আছে, বলছি সমিতা একটু আসতে দেরি হবে বলছে, 10-15 মিনিট লাগবে। হ্যাঁ তো আমি তো ডিপার্টমেন্টই আছি, ওপরে পড়াচ্ছি, তুমি যখন বলে আমি চলে আসবো। একটু ওয়েট করে যাবে, সমিতাটা আসছে তখন। যদি একটু ওয়েট করে যাবে, একা একা গেলে কিছু তুমি আমাকে সমিতে ঢুকে গেলে আমাকে কল করে দেবে। সামনে পেশেন্টে বসতে হবে, হাতটাকে এখানে রাখতে হবে, দেন সেম জিনিস এখানে হাতটাকে রাখলাম, ওই সেম মার্ফিস পয়েন্টে থামটাকে রাখতে হবে, দেন ইন্সপিরেশন নিতে বলবে। যদি ব্যথা হয় তাহলে সেরকম হবে। ঠিক আছে, তাহলে এটা গেল তোর। বা অনেকে কি করে, এই দুটো জিনিস অনেকে দেখা গেল কি না, এই যে আমার হাত যেমন বড়, তাই দুটো জিনিস একসাথে হয়ে যাচ্ছে, কিন্তু কারোর ছোট ছোট হাত, এইটুকুটুকু লিলিপুরের মতো হাত, সে তখন এইটুকু ধরতে যাবে, হাতির মতো একটা পেশেন্ট, তো তখন পারা যাবে না। তখন অনেকে কি করে, একটা হাত দিয়ে চেস্ট ওয়ালকে গার্ড করে, আর একটা হাত দিয়ে যেরকম আমরা হুকিং মেথডে করছিলাম সেরকম এর উপরে একটা হাত দিয়ে রাখা হয়, দেন দেখা হয়। ঠিক আছে, বা থাম দিয়েও এরকম কোনো স্পেসিফিক নেই। আইদার দুটো হাত ইউজ করতে পারিস, বা যদি বড় হাত হয় তাহলে একটা হাত ইউজ করতে পারিস। ঠিক আছে, আচ্ছা আর দুটো জিনিস অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এটা কিন্তু অ্যাবডোমিনাল এক্সামিনেশন প্রপার। এবার কিছু জিনিস একটু আলাদা, যেমন হচ্ছে ইনসিশনাল হার্নিয়াতে কি দেখতে হয় না, হেড রাইজিং এন্ড লেগ রাইজিং টেস্ট করে দেখতে হয় যে হয়দার ইট ইজ এ প্যারাইটাল সোয়েলিং অর ইন্ট্রা অ্যাবডোমিনাল সোয়েলিং। তাহলে অ্যাবডোমিনাল সোয়েলিং কি কি হতে পারে? প্যারাইটাল মানে কি, if there is any above the at the level of the parietis or above the parietis, parietis মানে কি abdominal wall কে বলে parietis। তাহলে দেখ, এটা যদি abdominal wall হয়, তার উপরে যদি একটা লাইপোমা থাকে, একটা সিবেসিয়াস সিস্ট থাকে সাবকিউটেনিয়াস প্লেনে, তাহলে সেটা কি above the level of parietis। আর কি হতে পারে, হার্নিয়া যখন হয়, হার্নিয়াটা অ্যাকচুয়ালি কার ডিফেক্ট, abdominal ওয়ালের ডিফেক্ট, তাহলে এখানে ডিফেক্টটা বা গ্যাপটা কোথায় আছে, প্যারাইটিসে, তার সেজন্য abdominal অর্গানগুলো বাইরে বেরিয়ে আসছে, তাহলে সেটাকেও প্যারাইটাল ওয়াল প্যাথোলজি বলা যায়।
সেজন্য যে কোনো ইনসিশনাল হার্নিয়াতে ইফ ইউ ডু হেড রাইজিং অ্যান্ড লেগ রাইজিং টেস্ট if it is a parietal swelling as the incisional hernia is a parietal swelling it become prominent. ঠিক আছে, তাহলে কিভাবে করতে বলতে হবে, বাবা হাঁটু ভাঁজ না করে পা দুটোকে তোলো, একটু দেখিয়ে দিতে হয় পেশেন্টকে। হাঁটু ভাঁজ করো না, হাঁটু ভাঁজ করো না, একটু সাপোর্ট দিয়ে দিবি মাঝে মধ্যে। হ্যাঁ, এবার ছেড়ে দিবি, হাঁটু ভাঁজ করে ধরে থাকো, ধরে থাকো। দেন দেখতে হয় কোনো সোয়েলিং কিছু প্রমিনেন্ট হচ্ছে কিনা, দেন নামিয়ে দিবি। দেন মা হাত দুটোকে এরকম একটু ক্রস করো, বাবা আমার দিকে তাকো, এরকম করো। দেন এবার মাথাটা একটু বালিশ থেকে তোলো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি হেড রাইজিং টেস্ট। হেড রাইজিং এন্ড লেগ রাইজিং টেস্ট করে আমরা দেখি যে হয়তো ইট ইজ এ প্যারাইটাল সোয়েলিং অর ইন্ট্রা অ্যাবডোমিনাল সোয়েলিং। ইফ ইট ইজ এ প্যারাইটাল সোয়েলিং ইট বিকাম প্রমিনেন্ট। ইফ ইট ইজ এ অ্যাবডোমিনাল সোয়েলিং মানে একটা অ্যাপেন্ডিকুলার লাম্প। তুই অ্যাপেন্ডিকুলার লাম্পটা হয়তো এখানে ভিজিবল হচ্ছে, যখন তুই হেড রাইজিং করলি তখন কি হচ্ছে না, এটা নিচের দিকে চলে গেল। কেন না, অ্যাবডোমিনাল ওয়াল মাসেল কন্ট্রাক্ট করছে, সো এটা নিচের দিকে পুশ হয়ে গেল। সো ইফ দিস স্টেজ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল সোয়েলিং ভার্সেস আ প্যারাইটাল সোয়েলিং। এবার ইন্ট্রা অ্যাবডোমিনাল সোয়েলিং, অ্যাবডোমিনের ভেতরে কোনো একটা টিউমার কোন কোন লোকেশনে থাকতে পারে, আইদার হতে পারে এটা ইন্ট্রা পেরিটোনিয়াম অর রেট্রো পেরিটোনিয়াম। ইন্ট্রা পেরিটোনিয়াম মানে কি, একটা অ্যাপেন্ডিকুলার সোয়েলিং। রেট্রো পেরিটোনিয়াম মানে কি, কোনো হচ্ছে যে প্যানক্রিয়াটিক সোয়েলিং, প্যানক্রিয়াটিক সিউডোসিস, যেটা প্যানক্রিয়াস ইজ রেট্রো পেরিটোনিয়াল অর্গান, ওখানে কোনো হলে সেটা রেট্রো পেরিটোনিয়াম হবে। তো এটাকে কি করে ডিফারেন্সিয়েট করবো, হয়দার ইট ইজ এ, তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল সোয়েলিং ক্যান বি ইন্ট্রা পেরিটোনিয়াল, রেট্রো পেরিটোনিয়াল। ইন্ট্রা পেরিটোনিয়াল ভার্সেস রেট্রো পেরিটোনিয়াল ডিফারেন্সিয়েট করবো কি করে, না হিল নি টেস্ট করে। মানে পেশেন্টকে হামাগুড়ি দেওয়ার সময় যেরকম ভাবে করতে বলা হয়, এই পেশেন্ট অনেক কষ্ট পাবে, আর দরকার নেই। নি এলবো পজিশন, এরকম ভাবে এলবো থাকবে আর নি থাকবে, এরকম ভাবে ঝুঁকে বসে হবে। তাহলে এখানেও সেম জিনিস, যদি ওটা ইন্ট্রা পেরিটোনিয়াল সোয়েলিং হয় তাহলে কি হবে, এটা গ্র্যাভিটেশন ফোর্সের জন্য নিচের দিকে নিচে ঝুলে যাবে। তখন তুই যদি প্যালপেট করতে পারিস তাহলে সেটা ইন্ডিকেট করে কি ইন্ট্রা পেরিটোনিয়াল সোয়েলিং। ইফ ইট ইজ ভ্যানিশড মানে কি, যখনই তুই এরকম ভাবে শুলি তখন কি হলো, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল কন্ট্রাক্ট করলো, তাহলে কি হলো, ওটা যেহেতু পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে রেট্রোপেরিটোনিয়াল অর্গানগুলো লেগে আছে, তখন এটা উপরের দিকে উঠে গেল, সো এটা ভ্যানিশ হয়ে যায়। তো রেট্রোপেরিটোনিয়াল অর্গান ভার্সেস ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, আমাকে একটু আমাদের একটা মিটিং আছে, সেটা বেরোতে হবে। আমি জাস্ট অসকালটেশন পারকাশনটা বলে দিই। অসকালটেশন আর নেক্সট হচ্ছে পারকাশন। হ্যাঁ, পারকাশন কিভাবে করবো, পারকাশন হচ্ছে গিয়ে মেনলি তোরা একটা মেডিসিনে শিখবি যে পারকাশনে, অ্যাবডোমিনাল পারকাশনে তুই কিভাবে করতে হয় না, জাস্ট এই আম্বিলিকাস জাইফাইড প্রসেস থেকে নিচের দিকে আসবি, দেন একটা ওভারঅল মিড লাইনে এলি, দেন অল লেফট আপার কোয়াড্রেন্টে থাকলে ওর গ্রোথের প্যাটার্নটা হচ্ছে এরকম হয়, এরকম অবলিকলি গ্রো করে। যখন এনলার্জ হয় তখন দেখবি টিপ অফ দ্য স্পিন এখানে চলে আসে। তো সেই জন্য আমরা যখন প্যালপেট করবো তখন সবসময় স্টার্ট করবো রাইট আইলিয়ার খোসা থেকে, আর লেফট হ্যান্ডটাকে রাখবো কি না লেফট লোয়ার চেস্ট ওয়াল, দেন এখান থেকে স্টার্ট করবো প্যালপেট করা। ওই সেম ওই পাওয়ার অ্যাসপেক্ট অফ দ্য 4 ফিঙ্গার্স এইভাবে করে, এখানে কোনো ওই ইন্ডেক্সের ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ইন্ডেক্স থেকে এসব কিছু নেই, জাস্ট পাওয়ার অ্যাসপেক্ট অফ দ্য ফিঙ্গার দিয়ে এইভাবে প্যালপেট করতে শুরু করবো। আবার নিঃশ্বাস নিলে প্যালপেট করবো, ছাড়লে ইন্সপিরেশনের সময় প্যালপেট করবো, এক্সপিরেশনের সময় এইভাবে করতে 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 আমি একদম লেফট আপার কোয়াড্রেন্টে এসে পড়ছি। দিস ইজ দ্য এক্সামিনেশন অফ দ্য স্লিপ। দরকার নেই, নি এলবো পজিশন, এরকম ভাবে এলবো থাকবে আর নি থাকবে, এরকম ভাবে ঝুঁকে বসে হবে। তাহলে এখানেও সেম জিনিস, যদি ওটা ইন্ট্রা পেরিটোনিয়াল সোয়েলিং হয় তাহলে কি হবে, এটা গ্র্যাভিটেশন ফোর্সের জন্য নিচের দিকে নিচে ঝুলে যাবে। তখন তুই যদি প্যালপেট করতে পারিস তাহলে সেটা ইন্ডিকেট করে কি ইন্ট্রা পেরিটোনিয়াল সোয়েলিং। ইফ ইট ইজ ভ্যানিশড মানে কি, যখনই তুই এরকম ভাবে শুলি তখন কি হলো, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল কন্ট্রাক্ট করলো, তাহলে কি হলো, ওটা যেহেতু পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে রেট্রোপেরিটোনিয়াল অর্গানগুলো লেগে আছে, তখন এটা উপরের দিকে উঠে গেল, সো এটা ভ্যানিশ হয়ে যায়। তো রেট্রোপেরিটোনিয়াল অর্গান ভার্সেস ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, আর আমাকে একটু আমাদের একটা মিটিং আছে, সেটা বেরোতে হবে। আমি জাস্ট অসকালটেশন পারকাশনটা বলে দিই। অসকালটেশন আর নেক্সট হচ্ছে পারকাশন। হ্যাঁ, পারকাশন কিভাবে করবো, পারকাশন হচ্ছে গিয়ে মেনলি তোরা একটা মেডিসিনে শিখবি যে পারকাশনে, অ্যাবডোমিনাল পারকাশনে তুই কিভাবে করতে হয় না, জাস্ট এই আম্বিলিকাস জাইফাইড প্রসেস থেকে নিচের দিকে আসবি, দেন একটা ওভারঅল মিড লাইনে এলি, দেন অল দ্য কোয়াড্রেন্টস গুলোকে প্রত্যেকটা কোয়াড্রেন্টে একবার করে পারকাস করে দেখে নিই। নর্মালি কি থাকবে, কি থাকে, আইদার রেজোনেন্ট বলে টিম্পানিক থাকবে, এটাই থাকবে। কারণ কিন্তু গাটের ভেতরে এয়ার আছে আর আছে, সেজন্য এখানে এটা থাকবে। তো যদি কোনো লাম্প থাকে তাহলে লাম্পের উপরে পারকাশনটা তখন ডাল হবে। আদারওয়াইজ এটা হচ্ছে কি পারকাশনের নিয়ম। পারকাশনে কোন কোন পয়েন্টস আছে, শিফটিং ডালনেস আসে, ফ্লুইড থ্রিল আসে। ফ্লুইড থ্রিল কিভাবে দেখতে হয়, জাস্ট মেডিসিনে পড়েছিস, হাতটাকে বলতে হয় পেশেন্টের এরকম করে, এরকম করে রাখুন, এতে মিড লাইনে হাতটাকে ভাঁজ করুন, এরকম রাখতে হয়। দেন এদিক থেকে ট্যাপ করতে হয়, এদিকে হাত দিয়ে প্যালপেট করতে হয়। যদি ফ্লুইড ভর্তি থাকে তাহলে কি হবে না, ওইদিকে ট্রান্সমিটেড হবে,
দেন আছে শিফটিং ডালনেস, দেন ফ্লুইড থিন, দেন আছে শিফটিং ডালনেস। শিফটিং ডালনেস কি, সেম জিনিস, জাইফয়েড প্রসেস থেকে এরকম পারকাস করা শুরু করবো, করতে 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 আম্বিলিকাসে আসবো, দেন আমি ল্যাটারালি যাবো। ল্যাটারালি আমি এখানে গিয়ে দেখলাম যে এখানে এতটা পর্যন্ত রেজোনেন্ট আর টিম্পানি ছিল, দেন এখান থেকে ডাল হয়ে গেল। তো আমি মার্ক করলাম যে দিস ইজ দ্য জাংশন পয়েন্ট, এখানে এর ল্যাটারালি গেলে ডাল হয়ে যাচ্ছে, এদিকে টিম্পানি থাকছে। দেন পেশেন্টকে আমি কি করলাম, আমার দিকে লেফট সাইডে রাইট সাইডে একটু টিল্ট করে দিলাম এইভাবে। এই যে টিল্ট করলাম তখন কি হলো না, যদি ফ্লুইড থাকে ফ্লুইডগুলো কি চলে আসবে, নিচের দিকে চলে আসবে। এবারে যদি আমি আবার সেম জিনিস এইভাবে পারকাশন করি, অনেকে কি করে এই ল্যাটারাল পয়েন্ট থেকে শুরু করে, এইভাবে শুরু করে করতে 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 কি হবে না, ওর যে ফ্লুইডগুলো যখন এখানে চলে এলো তখন এই এয়ারগুলো বা গার্ডগুলো উপরের দিকে চলে গেল, তো তখন ডালনেসটা কি হবে, নিচের দিকে শিফট হয়ে যাবে। সো তখন আমি দেখবো যে এতটা পর্যন্ত ডালনেসটা নিচের দিকে চলে এলো আর উপরের দিকে এটা চলে, তাহলে আমার ডালনেসটা কি হলো, এখান থেকে এখানে সে শিফট হয়ে গেল, এটাকে বলছে শিফটিং ডালনেস। তাহলে পেশেন্ট ছিল ওইদিকে যে কোনো একটা পজিশনে, মেনলি আমরা রাইট সাইডে করি, রাইট সাইডে পেশেন্টকে ইনক্লাইন করে দিলাম, দেন আমি আবার এইখান থেকে পারকাস করতে 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 এলাম, করতে করতে দেখা যাবে যেখানে তোর আবার ডাল হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে মানে কি আবার এয়ার স্টার্ট হয়ে যাচ্ছে, ফ্লুইড স্টার্ট হয়ে যাচ্ছে, তার মানে ওটাই হচ্ছে কি ডালনেসের আপার লিমিট। তাহলে এখান থেকে এখানে ফ্লুইডটা শিফট হয়ে গেল, তাহলে সেটা ইন্ডিকেট করে শিফটিং ডালনেস। এগুলো ইন্ডিকেট করে অ্যাসাইটিস, এগুলো মেডিসিনে দাদারা ভালো করে পড়াবে, এইসব আমার দরকার নেই। আচ্ছা, আর কি পারকাশনে আসে, পারকাশনে আসে আর দুটো পয়েন্ট, আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে কি আপার বর্ডার অফ দ্য লিভার। সেই সবসময় কি হতো, এই যে ক্ল্যাভিকেলের মিড পয়েন্ট, মিড ক্ল্যাভিকুলার লাইন, এই মিড ক্ল্যাভিকুলার লাইন সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, এটা যদি স্টার্নাল অ্যাঙ্গেল হয় এর সাথে করেসপন্ডিং কোনটা করে, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, এখান থেকে পারকাস করা স্টার্ট করে। এটা ড্যাব ড্যাব আওয়াজ হচ্ছে। এবারে আমি দেখবো যে অ্যাট দ্য লেভেল অফ দ্য ফিফথ ইন্টারকস্টাল স্পেস এইটা রেজোনেন্ট নোটটা বা টোন নোটটা কি হলো, কনভার্ট হয়ে গেল ডাল নোটে। কারণ কি, তার মানে ইন্ডিকেট করে এখান থেকে লিভার স্টার্ট হয়ে গেছে। তো আমি সেটাকে মার্ক করলাম যে মিড ক্ল্যাভিকুলার লাইনে আমি এটা ফিফথ ইন্টারকস্টাল স্পেসে এইখানে আমি পাচ্ছি আপার বর্ডার অফ দ্য লিভার। যদি দেখা যায় যে এটা মানে এটা করে আমার লাভটা কি, আপার বর্ডারটা দেখে আমার কি লাভ, আপার বর্ডারটা জানতে পারলে আমি বলতে পারবো যে লিভারের টোটাল স্প্যানটা কত। আমি দেখতে পাচ্ছি যে আমি হাত দিয়ে প্যালপেট করে দেখলাম যে 2 সেন্টিমিটার বিলো দ্য রাইট কস্টাল মার্জিন, আর পারকাশন করে দেখলাম যে উপরে এই ফিফথ ইন্টারকস্টাল স্পেস। তাহলে মিড ক্ল্যাভিকুলার লাইনে আমি এই পুরো লেন্থটাকে মেজার করবো ফিতে দিয়ে, দেন আমি বলবো দিস ইজ দ্য টোটাল লিভার স্প্যান। আরেকটা ইনফারেন্স আছে, আমি দেখ নর্মালি পারকাস করছি, করতে 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 এখানে কি ছিল, উপরে ছিল এয়ার, এখানে ছিল লিভার, তো এখানে ডাল, উপরে টিম্পানি করে রেজোনেন্ট। এবারে দেখা যাচ্ছে কি আমি ফিফথ ইন্টারকস্টালও কি পাচ্ছি, টিম্পানিক পাচ্ছি বা রেজোনেন্ট পাচ্ছি। আমি দেখছি সিক্সথ ইন্টারকস্টাল স্পেসেও অনেক সময় পাচ্ছি টিম্পানিক আর রেজোনেন্ট। তার মানে কি ইন্ডিকেট করে, এটাও হতে পারে সাধারণত নিয়মিত ছিল আইদার লাং ভীষণ এক্সপ্যান্ডেড হয়ে গেছে, বা হতে পারে কি কোনো পারফোরেশন হতে পারে, যে ফ্রি গ্যাস আন্ডার ডায়াফ্রামটা কি এয়ারটা চলে গেছে লিভারের উপরে, সেজন্য মনে হচ্ছে কি লিভারটা যেন নিচে চলে এসেছে, বাট তাই তো করে এয়ারটা লিভারটাকে নিচে ঠেলে দেয়, উপরে এয়ার চলে যায়। তো তখন যেটা ছিল ফিফথ ইন্টারকস্টাল স্পেসে যেখানে ডাল হয়ে যাওয়ার কথা, সেখানে আমি পাচ্ছি টিম্পানি। ঠিক আছে, তাহলে প্রথমে ওটা ভাববি না, তুই তো সার্জারি ওয়ার্ডে এসেছিস, সার্জারি ওয়ার্ডে যদি এটা বলে তুই কখনোই বলবি না যে অ্যাজমা হতে পারে, বলে বলো হোয়াট আর দ্য টাইপ অফ অ্যাজমা। তখন মানে সার্জনরা তো বিরাট কিছু জানে না, সেও বিরাট কিছু যেতে পারবে না অ্যাজমা নিয়ে, কিন্তু তাও তোকে বলবে এটা জানো না, এটা বলছে কেন, কিন্তু মেডিকেল টার্ম, মেডিসিনের কোনো টপিক এখানে উচ্চারণ করিস না যে এমফাইসেমেটাস লাং হতে পারে স্যার, তখন অন্যদিকে চলে যাবে। তো না, মেডিসিনের স্যাররা কিছু মনে করবে না তুই যদি সার্জারি টার্ম বলিস, কিন্তু সার্জারি লোকরা তো কম জানে, তাদের লিমিটেশন অত জানে না। এবার তুই যখন এটা মনে করো পড়েছিলাম এমফাইসিমা, আচ্ছা দাঁড়া দেখি তো পারি কিনা, তখন ওরা উল্টাপাল্টা কোশ্চেন জিজ্ঞেস, সেজন্য না বলাই ভালো। তাহলে এটা গেল তোর পারকাশন। পারকাশনের পরে অনেকে পারকাশনে আপার বর্ডার অফ দ্য স্প্লিন করে, দরকার নেই করার, বললে বলবি হ্যাঁ আপার বর্ডার অফ দ্য স্প্লিনও প্যালপেট করে দেখেছি, ওই ফিফথ ইন্টারকস্টাল স্পেস থেকেই ডাল হয়ে যায়। আচ্ছা, নেক্সট আসছে তোর পারকাশনে আর কিছু বলার নেই। দেন আসছে অসকাল্টেশন। অসকাল্টেশন কিছুই না, অসকাল্টেশন জাস্ট অ্যাবডোমেনের উপরে ডায়াফ্রামটাকে বসিয়ে জাস্ট শোনা। আমরা যখন মেনলি শুনি তখন আমরা স্পাইনো আম্বিলিকাল লাইনে শুনি। হ্যাঁ এসে গেছো দাদা, হ্যাঁ এসে গেছো, হ্যাঁ আমি নামছি।
তাহলে স্পাইনো আম্বিলিক্যাল লাইনে মোটামুটি আমরা এই সব জায়গাতে করি। তো এটা দেখে আমরা কি বুঝি না ইন্টেস্টিনাল পেরিস্টলটিক সাউন্ড বা আইবিএস আছে কিনা। ঠিক আছে, আইবিএস আইদার কি হতে পারে স্লাগিশ, মানে পাওয়াই যাচ্ছে না, মোটামুটি কতক্ষণ ধরে রাখতে হয় না 1 to 2 মিনিট রাখতে হয়, কারণ প্রত্যেক মিনিটে 3 থেকে বা 4 থেকে 6 বার তুই একটা গার্গলিং সাউন্ড পাবি। যদি ঠিকঠাক থাকে, যদি দেখা যায় হাইপার পেস চলছিস তার মানে কি ডাইনামিক অবস্ট্রাকশন, যদি দেখা যায় যে পাচ্ছিসই না তার মানে কি এয়ারডাইনামিক অবস্ট্রাকশন, স্লাগিশ হয়ে গেছে বা প্যারালাইটিক আইডিয়াস হয়ে গেছে, সেটা গেল। আরেকটা অসকাল্টেশন করা যায়, সেটা হচ্ছে কি অ্যাওটার উপরে রেখে, অ্যাওটার উপরে বা প্যারামিডিয়ান পজিশন এরকমভাবে যদি রাখিস, দেন আমি একটা স্পেশাল সাউন্ড শোনার চেষ্টা করি। সেটা কি না কোনো ব্রুই আছে কিনা। অ্যাবডোমিনাল অ্যাওটাতে যদি অ্যানিউরিজম থাকে তাহলে ওখানে ব্লাডের টার্বুলেশন হবে, তো সেখানে ব্রুই বা সাউন্ডগুলো কিন্তু দিতে পারি। ঠিক আছে, তাহলে বা বলতে পারি যে আর্টেরিয়াল ব্রুই বা এনি ভেনাস হাম প্রেজেন্ট অর নট। তুই বলবি ইন্টেস্টিনাল পেরিস্টলটিক সাউন্ড ইজ অডিবল, দেয়ার ইজ নো ভেনাস হাম, দেয়ার ইজ নো অডিবল ব্রুই, ব্যাস হয়ে গেল। এবার লাস্ট আসছে তোর সাবকাশন স্প্ল্যাশ এন্ড অসকাল্টো পারকাশন। ঠিক আছে, আমি কি একটু ঘুরে আসবো, ছেড়ে দিলে আরো দেরি হয়ে যাবে। আচ্ছা আমি জাস্ট বলে দিই একটু, সাবকাশন প্লাস এর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য এটা দেখতে হবে। সাবকাশন মেথডটা জেনে রাখ, পরে যদি দরকার পরে বলে দেবো। সে একটা হচ্ছে কি সাবকাশন স্প্ল্যাশ আর হচ্ছে অসকাল্টো পারকাশন। সাবকাশন স্প্ল্যাশে কি করতে হবে, আমাকে ডায়াফ্রামটা এটা এখানে প্লেস করতে হবে এইভাবে, দেন আমি দুটো থাম দিয়ে আমি ধরবো, কস্টাল মার্জিনের সাথে প্যারালালি এভাবে থাকবো, চেস্ট ওয়াল বা আপার অ্যাবডোমেনে এরকমভাবে ফিক্স করবো, দেন পেশেন্টটাকে একটু এরকমভাবে চেক করবো। যদি দেখা যায় যে পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট আছে, গ্যাস্ট্রিক আউটলেট মানে কি, সে 12 ঘন্টা 24 ঘন্টা আগে খাওয়াটাও এখনো পেটে রয়ে গেছে। নর্মালি গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম কত, 4 আওয়ার্স। যদি দেখা যায় যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, তাহলে 4 আওয়ার্সে সেটা পাস করবে না, তাহলে পেশেন্ট 4 আওয়ার্সের আগের যেগুলো খাবার খেয়েছিল সেগুলো পেটের থেকে যাবে, তার মধ্যে কি থাকবে, ফ্লুইড থাকবে, এয়ার থাকবে, খাওয়ার সময় আমরা এয়ারও খাই। তো এইগুলো কি হবে, যখন আমি চেক করবো সেটা ইন্ডিকেট করে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ইজ প্রেজেন্ট। একটা স্প্ল্যাশিং সাউন্ড যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ইজ প্রেজেন্ট। কি দিয়ে করবো না, ডায়াফ্রাম দিয়ে করবো। ঠিক আছে, তাহলে কোন জায়গায় এটা এপিগ্যাস্ট্রিক রিজন, এপিগ্যাস্ট্রিক রিজনে রেখে এইভাবে করতে বলতে পারে। বা অনেকে বলে আপনি পেশেন্টকে এরকম বলে যে আপনি একটু ধরুন এভাবে, দেন তুই প্যালপেট করুন, সেটাও করা যায়। তো বেটার হচ্ছে কি হাত দিয়ে ধরে এরকম করে রেখে কানে নিয়ে প্যালপেট করা। এটা ইন্ডিকেট করে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, বাট এটা ইন্ডিকেট করে না যে কজটা কি, বিনাইন ইটিওলজি কি ম্যালিগন্যান্ট ইটিওলজি। আমি কি বলেছি, বিনাইন ইটিওলজি হচ্ছে কি লং স্ট্যান্ডিং সিচুয়েশন, তাহলে সেজন্য কি হয় না, যখন ডাইলেটেশন হয় স্টমাকে তখন আপার দ্য গ্রেটার কার্ভেচার গোজ বিয়ন্ড আম্বেলিকাস। কিন্তু যদি ম্যালিগন্যান্ট ইটিওলজি হয়, ম্যালিগন্যান্ট ইটিওলজি কি খুব শর্ট ডিউরেশনে হয়, তাহলে স্টমাকটা এতটা ডিস্টেন্ডেড হওয়ার টাইম পায় না। তো যদি ডিস্টেন্ডেড হওয়ার টাইম না থাকে তাহলে কি হবে, আপার বর্ডার অফ দ্য স্টমাক উইল বি অ্যাবাভ দ্য আম্বেলিকাস। তাহলে কিভাবে বুঝবো যে কোনটা বর্ডারটা কিভাবে করবো, জাস্ট সেম জিনিস এরকম রাখবো। নাও আই এম ইউজিং দ্য বেল অফ দ্য স্টেথো এখানে রাখছি, এক হাত দিয়ে ফিক্স করছি, দেন আমি গ্র্যাজুয়ালি স্ক্র্যাচ করতে থাকবো ফ্রম দ্য লেফট কস্টাল মার্জিন। এইভাবে আমি যখন স্ক্র্যাচ করছি, এখানে যেহেতু সেন্ট্রালি ইয়ে আছে, স্টমাকটা আছে, তো স্টমাকের ভেতরে এয়ার আছে, ফ্লুইড আছে, তো আমি কিছুটা হলেও কি পাবো, টিম্প্যানিক পাবো, তাই তো। দেন সেটা দেখবো চেঞ্জ হয়ে গেল, আবার ডাল হয়ে গেল, তার মানে কি এখানে দ্য গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক ইজ এন্ড, এখানে শেষ হয়ে গেল। দেন আবার এখান থেকে স্ক্র্যাচ করবো, দেখবো এখানে চেঞ্জ অফ টোন হলো। এইভাবে করতে করতে